কাপাসিয়া নিয়ে গেছে, কাপাসিয়া মেডিকেল ভর্তি করে নাই। তারপর বলছে যে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে আসার জন্য। জি। এখন শিশু হাসপাতালে নিয়ে এসে আমাকে ভর্তি করার পরে মানে ডাক্তাররা বলছে যে 50-50, মানে সে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে, কারণ এখন কন্ডিশন খারাপ দিকে। আচ্ছা। তখন আমার আব্বা আম্মা আমাকে নিয়ে ঢাকা প্রায় 15-20 দিন থাকে। 15-20 দিনে আস্তে আস্তে আমার অবস্থার উন্নতি হয়, মানে উন্নতি হওয়ার পরে 20 দিন পরে ডাক্তার আমাকে মানে ওই হাসপাতাল থেকে রিলিজ দেয়, মানে ছাড়পত্র। জি। সাথে একটা ইনজেকশনের নাম লিখে দেয়। আচ্ছা। যে এই ইনজেকশনটা আপনি ওকে মানে 7 দিন পরে তার যে কোনো হাতের বা পায়ের যে মানে ওই যে পেশি যে মাংস থাকে, আচ্ছা, মাংসপেশিতে পুশ করতে। হ্যাঁ, মাংসপেশিতে পুশ করে দেওয়ার জন্য। আচ্ছা। তারপর আমাকে নিয়ে মানে বাড়িতে এসে পড়ে কাপাসিয়া এসে পড়ার পরে 7 দিন পরে, তখন তো 1997, এমনি তো গ্রামে ডাক্তার নেই, ডাক্তারের অভাব। তখন মাত্র কাপাসিয়াতে মাত্র একটা ডাক্তার ছিল। জি। এখন আমার আব্বু বলল যে ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা, যে ওই ডাক্তারের কাছে। ওই ডাক্তার ছিল আবার আমার আব্বুরও পরিচিত, আবার আমার নানারও পরিচিত। তখন আমার বিষয়টা হচ্ছে যে আপনাকে হাসপাতাল থেকে যেসব ইনজেকশন দিয়েছে সেগুলো ওই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে নিয়মিত পুশ করে নেওয়া। নিয়মিত না, শুধু একটা ইনজেকশন। তখন আমাকে 7 দিন পরে থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মানে অনেক সময় দেখা যায় কি যে গ্রামে ডাক্তাররা যখন খুব ব্যস্ত থাকে, জি, তখন ওই ডাক্তারের যে সহকারী থাকে উনি কিন্তু ডাক্তার না, উনাকে কি বলে যে এই কাজটা করো ওই কাজটা করো। জি। তো আমাকে যখন নিয়ে গেছে তখন তো পুরো একটা থানার মধ্যে একটা ডাক্তার, বায়ু ডাক্তার। তখন ওই ডাক্তার মানে আমাকে বললো, আব্বুকে বললো যে দেখেন আমি তো এখন ব্যস্ত, তাই আমি আমার কর্মচারীকে দিয়ে এই ইনজেকশনটা ওকে পুশ করে দিচ্ছি। হ্যাঁ, এখন কর্মচারী মানে ওনার সহকারী যে কর্মচারী ওনাকে বললো যে এইটা ওর বা পায়ের পেশি যে মাংসে ওইটার মধ্যে পুশ করে দেওয়ার জন্য। এখন দুর্ভাগ্য নাকি সৌভাগ্য, এটা তাই না, এটা যারা আজকে শ্রোতা ওরাই মানে এই গল্পটা শেষে নির্ধারণ করবে যে এইটা কি দুর্ভাগ্য ছিল না সৌভাগ্য। আমি শুধু এখানে একটু ইম্প্রোভাইজ করতে চাই ওর কথার সাথে, যে এটা আসলে দুর্ভাগ্য নাকি সৌভাগ্য যেটা বলছে। আপনারা প্লিজ, আমি বিনীতভাবে অনুরোধ করছি সবাইকে, মনোযোগ দিয়ে আজকের এই গল্পটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন। যদিও শোনার জায়গা থেকে একটু বেশি মনোযোগ লাগবে, কারণ ওর বলার জায়গাটা থেকে একটু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার গল্পটা শুরু হয়েছে মাত্র, কেন সীমাবদ্ধতা, কিন্তু আমি রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত শোনার জন্যে, কারণ ও বলছে যে দুর্ভাগ্য না সৌভাগ্য, সেটা আপনারা শেষ পর্যন্ত শুনলে আসলে বুঝতে পারবেন। হ্যাঁ, বলেন। তারপর তখন ওই কর্মচারী কি করো মানে ওই ইনজেকশনটা আমার বা পায়ের ওই মাংসের মধ্যে দিতে গিয়া উনি কি করো পুরাটা আমার একবারে হাড়ের ভিতর ঢুকাই। ও হো। তখন মানে আমার হাড়ের ভিতর পুশ করে দিও, তখন তো সমানে ব্লিডিং শুরু হলো, মানে রক্ত। হ্যাঁ, তখন মানে আমার আব্বু তো বলতেছে যে এত রক্ত বেশ হচ্ছে কেন। তখন ওই ডাক্তারও ভয় পেয়ে গেল। পরে ডাক্তার বলছে এটা কোনো সমস্যা না, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তখন মানে ওইখানে আরেক লোক বললো যে সে তো এরকম একটা কাজ করছে। এখন কিন্তু ওনারা কেউ আর শিখা যাচ্ছে না। আচ্ছা। হ্যাঁ, তখন মানে ওইখান থেকে আইসা পড়ার পরে মানে আমাকে নিয়ে বাইরে আইসা পড়ার পরে যা হইও মানে একটা বাচ্চা তখন তো আমার বয়স হচ্ছে 3 মাস, 3.5 মাস। একটা বাচ্চা যখন 8, 9 বা 10 বছর বয়স থাকে তখনই কিন্তু সে আস্তে আস্তে হামাগুড়ি দেয়। 1 বছর পরে সে হাঁটতে পারে। তারপর আস্তে আস্তে আম্মা, আব্বা, বাবা, মামা দেখা শুরু করে। বাট আমার ক্ষেত্রে আর এরকমটা হয় নাই। আমার 3 বছর পরে, আফটার 3 ইয়ার্স, আমি মানে দাঁড়াইতেও পারতাম না, খুব কষ্টে বসতে পারতাম, বা মুখ দিয়ে কোনো উচ্চারণ করতে পারতাম না। ওই 3 বছর পরে ওই ডাক্তারটা আমাদের বাড়িতে আসে,
আইসা আমার আব্বুকে হাতে পায়ে ধরছি, বুঝে বলছি যে এই 3 বছর আমি একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারি নাই, কারণ আমার একটি বইয়ের জন্য আপনার সন্তানের ভবিষ্যতে হয়তো নষ্ট হয়ে গেছে, যে আপনারা যা ধারণা করছেন ওইটাই ঠিক। এখন মানে আপনি যা ক্ষতিপূরণ চান আমি দিতে রাজি। আমার আব্বু বইও যে যা হওয়ার তো হয়েছে, এটা তো আপনি ইচ্ছা করে করেন নাই। মানে আব্বু এটাও বলবো যে ওর ভাইকে যা আছে তাই হবে, মানে এটা হয়তো মানে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা উনার উপরে ছাড়া তো কিছুই হয় না। জি। আমার যখন 3 বছর পেরিয়ে 4 বছরে পড়লো, তখন আমি একটু দাঁড়াইতে পারি। 4 বছর না, 5 বছরে পড়লো, তখন আমি একটু দাঁড়াইতে পারি, একটু কথা বলতে পারি, এরকম মা মা বা এরকম। তখন মানে আমাকে নিয়ে মানে বাংলাদেশের এমন কোনো শিশু হাসপাতাল নাই, শিশু ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই যে আমাকে নিয়ে না গেছে। কিন্তু সব ডাক্তাররাই একটা কথা বলেছে যে দেখেন, ও যে একটা সমস্যা হয়েছে এটার কোনো চিকিৎসা নেই, এটার একমাত্র চিকিৎসা হচ্ছে ব্যায়াম অ্যান্ড প্র্যাকটিস। হ্যাঁ, এক্সারসাইজ। সে যত বেশি এক্সারসাইজ করবে আস্তে আস্তে সে মানে সুস্থ হতে থাকবে, বাট কখনোই 100% সুস্থ হবে না, মানে 100% রিকভার কখনোই করবে না। তো অনেক কবিরাজ অনেক কিছু দিয়েছে, অনেকটাই দিয়েছে, অনেক মানে মাইজ দিয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই। 6 বছর বয়সে মোটামুটি দাঁড়াইতে পারি, একটু হাঁটতে পারি। তখন মানে আমার আশেপাশে বা বাড়ির যে মানুষ বা আমার গোষ্ঠীর যে মানুষ, গ্রামের যে মানুষ, সবাই বলতো যে ওকে লেখাপড়া মানে সাধারণ যে আইন, জেনারেল আইন, ওইটাতে না দিয়ে ওকে মাদ্রাসায় ভর্তি করে দেন। কারণ হচ্ছে ও জেনারেল আইনে বেশি দূর আগায় যেতে পারবে না, কিন্তু ওর জন্য ডিফিকাল্ট হবে। হ্যাঁ, অচিরেই ঝরে পড়বে। হ্যাঁ, জি। এখন আবার অনেকে বলতো যে এমন একটা সন্তান হয়েছে, ওকে রাখার দরকার নেই, ওকে পালক দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা। আবার মানে নানান কথা বলতো। তারপর মানে অনেক কথা বলতো যে এই করেন সেই করেন, এই সেই, কিন্তু আমার আব্বু আম্মু কারো কথাই শুনে নাই। তো আমাকে আমার আম্মু একদিন জিজ্ঞাসা করতেছে যে সবাই তো স্কুলে যায়, তুমিও কি যাবা নাকি মাদ্রাসায় পড়বা? তখন আমি দেখলাম যে সবাই বাচ্চা কাচ্চা আছে, সবাই স্কুলে যায়। এখন ভাবলাম যে আমিও স্কুলে যাবো। তখন মাদ্রাসা কি ওইটাও তো বুঝতাম না, যে তখন আমি বললাম যে আমি স্কুলে যাব। তখন আমার যখন 7 বছর না, ঠিক 6.5 থেকে 7 বছরের ভিতর আমাকে স্কুলে নিয়ে যায় ভর্তি করার জন্য। আমি তো তখন হাঁটতে পারতাম না, শুধু দাঁড়াইতে পারতাম আর একটু পা সামনের দিকে দিতে পারতাম। তো একদিন আমার আব্বা যায় নাই, আব্বু তো চেম্বার, আমার আম্মা আমাকে নিয়ে যায়, কয়ে দান করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে প্রথম দিন মানে আমার এই সিচুয়েশন দেখা মানে আমার নাম জিজ্ঞাসা করছি। হ্যাঁ, আমি এরকম বলতাম যে মা হো মু, মানে পুরা বলতে পারতাম না। তখন মানে হাঁটতেও পারতাম না। এইসব দেখা আমাকে আর ওই দিন ভর্তি করে নাই, স্কুল কর্তৃপক্ষ ভর্তি করে নাই, যে তাকে ভর্তি করে কি করবেন, সে তো দেখতেও পারবে না, কিছু বুঝবেও না, হাবাগোবা। জি। তখন আমাকে নিয়ে এসে পরের দিন আমার আব্বা আমাকে নিয়ে যায়, এবং আমার আব্বাকে তো সবাই চিনি। হ্যাঁ, যখন আমার আব্বা নিয়ে যায়, যখন শুনছে যে আমি হচ্ছি, আমার আব্বার নাম হচ্ছে আব্দুল হাই ডাক্তার, আচ্ছা, আমি হচ্ছে আব্দুল হাই ডাক্তার, এসে তখন এইটা শুনেই পরের দিন ভর্তি করে। মানে আপনার বাবা ছিল হোমিও ডাক্তার? হ্যাঁ, হোমিও ডাক্তার। জি। তো ভর্তি করার পর যখন মানে প্রতিদিন আমার আম্মা, আমি তো একা যেতে পারতাম না, কারণ হাঁটতেই তো পারতাম না। প্রতিদিন আমার আম্মা
আমাকে মানে দান করে বা করে নিয়ে দিয়ে আসতো, ক্লাসে বসা দিয়ে আসতো, আবার বাইরে বসে রাখতো 3 ঘন্টা পরে, মানে 10টা থেকে 1টা পর্যন্ত। 1টার সময় আবার ছুটির পরে আমাকে নিয়ে আসতো। আমি দেখতাম যে সবাই একাই আসে, কিন্তু আমাকে যেখানে নিয়ে বসা দিত আমি ওইখানেই বসে থাকতাম, আবার ওইখান থেকে উঠেই নিয়ে আসতো। এখন সবাই দেখতাম যে হাতাহাতি করে বা এখন সবাই যে 2+2 = 4, কিন্তু আমি কি করলাম, আমি যখন বলতাম যে আমি 2+2=4 যদি লিখতে চাই, তখন আমার অনেক সময় লাগবে। এই জন্য আমি কি করলাম, ডিরেক্ট 4, হ্যাঁ, অন্য কিছু এখানে ডিরেক্ট 4। তখন এইটা নিয়ে আমি স্যারের কাছে যাওয়ার পরে আমি 2 নম্বরে না 3 নম্বরে গেছিলাম। তখন স্যারের কাছে যাওয়ার পরে স্যার খাতাটা দেখা মানে একবারে হাত দিয়ে ছুঁড়ে দূরে হয়ে যাচ্ছে, খাতাটা ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন বলবো যে এইভাবে কেউ হবে না। তখন যাই হোক এইভাবেই বড় হতে থাকলাম। তো আমার আম্মা প্রতিদিন দিয়ে যেত, আবার ছুটির পরে নিয়ে যেত। হ্যাঁ, যখন আম্মা আমাকে দান করে নিত, যখন দান করে ব্যথা হয়ে যেত, তখন আবার বাম করে মানে চেঞ্জ করে, কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে স্কুলে তো প্রায় 1.5 কিলোমিটার দূরে। আচ্ছা, তবে আমার ক্লাস 1 থেকে 2 যখন উঠি, তখন আমার 2 নাম্বার হয় 2। 1 থেকে 2 উঠলে রোল নাম্বার হয় 2। আচ্ছা, 2 হয়, কিন্তু 2 হয় কেন, মানে আমি প্রতি সাবজেক্টেই 100 থেকে 99 করে পাই, শুধু অঙ্কে পাই 90। আচ্ছা, অঙ্কে 90 পাওয়ার পরে মানে আমি তো জানি যে আমি যা অঙ্ক দিয়েছি সবই ঠিক। যখন খাতা দিও 90, রিজাল্ট দিও যে 2 নাম্বার 2 হয়েছে, মানে বার্ষিক পরীক্ষা, তখন বাড়িতে আইসা মানে আমি আমার খাতাটা চেক করে দেখলাম যে কোন অঙ্ক বই নাই, কোন অঙ্ক মানে কাইতো দেয় নাই, যে 0। 10টা অঙ্কে 10 100, কিন্তু যে খাতা দেখছে স্যার উনি কী করছে, মানে ওই 10টা অঙ্কের মধ্যে 9টা অঙ্কের নাম্বার বসাইছে, 10 10 10 এইভাবে, কিন্তু একটা অঙ্কে ঠিক দিছে ঠিক, কিন্তু নাম্বার বসাই নাই। আচ্ছা, তখন এটা নিয়ে আমি আম্মাকে বললাম যে যাবো স্যারের কাছে যাবো। পরে গিয়ে স্যারকে দেখাইলাম। পরে স্যারকে দেখানোর পরে স্যার বলল যে হ্যাঁ এটা আমারই বই হয়েছে। তখন ওইখানে আবার মানে তখন বলে যে না, এখন নিজের হয়ে গেছে, 2 নাম্বারের খাতার মধ্যে উঠে নেওয়া হয়েছে, কিন্তু এখন চেঞ্জ করা সম্ভব না। পরে আমি বললাম যে স্যার আপনারা যখন এটা চেঞ্জ না করবেন, তখন আমি অফিস থেকে বের হব না, কারণ আমি তো বই করি নাই। এখন মানে আমি তো হিসেবে কিন্তু মানে 1 নাম্বার কম পাওয়ার কারণে আমার 2 নাম্বার হয়েছে 2। এখন যদি আমার 10 নাম্বার বাড়ে, তবে আমার 2 নাম্বার হবে 1, এবং দ্বিতীয় জনে মানে যার 2 নাম্বার 2 হবে সে আমার থেকে 9 নাম্বার পিছিয়ে থাকবে। আচ্ছা, তখন সব টিচারে বলতেছে যে সে তো কোনো দোষ করে নাই, দোষ করছেন আপনি। অতএব আবার নতুন করে মানে যে রুই করে খাতা, হাজিরা খাতা, ওইটা আবার নতুন করে তৈরি করেন, তাকে 1 বছর হেড ছাড়া বলছে। তখন আমার 2 নাম্বার হইল 1। আচ্ছা, তখন ক্লাস 2 3 4 5 এই 5 বছর আমার 2 নাম্বার ছিল 1। মানে সবার মধ্যে আপনি হচ্ছেন 1। আপনার কি কোনো প্রাইভেট টিউটর ছিল নাকি সব নিজে পড়তেন? না, আমার কোনো প্রাইভেট টিউটর ছিল না, আমি তখন নিজে পড়তাম। তখন অবশ্য মানে খুব কম মানুষই প্রাইভেট পড়তো, মানে 1 2 থাকতে, কিন্তু এখন তো হয়ে গেছে কমার্শিয়াল সব কিছু। তখন তো গ্রামে। আপনি কার কাছে পড়তেন? আমি পড়তাম স্কুলে পড়ে, তো ভাই আমার আম্মা দেখাই তোমাকে, আমার আম্মাও আবার ইন্টার পাস, আর আব্বু হচ্ছে মানে ইন্টার পাসের পরে হোমিওপ্যাথি পড়াশোনা করছে। এখন তারপর 5 পর্যন্ত 2 নাম্বার 1। 5-এ আমাদের এখন তো হচ্ছে পিএসসি পরীক্ষা, কিন্তু তখন তো হয়তো সমাপনী পরীক্ষা। হ্যাঁ, তখন পিএসসি পরীক্ষা ছিল না, তখন ছিল সমাপনী পরীক্ষা।
ওই সমাপনী পরীক্ষা দিতে গেছি। তো ওই সমাপনী পরীক্ষায় আমি তো শিওর যে আমি বৃত্তি পাব, কিন্তু মানে আমার স্কুলের যে টিচার ওনারা মানে আমার আম্মাকে নাকি বলছে যে সে হয়তো বৃত্তি পাবে না। তখন আমার আম্মা জিজ্ঞেস করে কেন, সে তো 2 নম্বর সবসময় 1, সে পাবে না কেন? পরে পরে দেখেন তার লেখার যে অবস্থা, লেখার যে অবস্থা, মানে আমাদের পড়তেই কষ্ট হয়, কিন্তু আমাদের স্কুল বিধায় প্রত্যেকটা ছাত্রের খাতা মনোযোগ সহকারে পড়ি এবং ওই অনুযায়ী নাম্বার দিই। আচ্ছা, কিন্তু যখন সে সমাপনী পরীক্ষা দিবে, এটা তো এক ধরনের বোর্ড পরীক্ষা, যেহেতু মানে খাতাটা ওই স্কুলের টিচাররা দেখে না, দেখে হয়তো অন্য স্কুলের টিচার বা অন্য থানার। তখন তো যিনি খাতা দেখবে উনি তো আর মানে এটা বুঝবে না যে তার এই সমস্যা, এটা তো মনোযোগ দিয়া শুনি, মনোযোগ দিয়া দেখি। আপনি যেরকম মনোযোগ দিয়ে শোনার কথা বলেছেন ঠিক ওই রকম ওই শিক্ষকটা হয়তো বুঝবে না। তখন আমি পিএসসি পরীক্ষা দিলাম, আমি ঠিকই 1st ডিভিশন পাইলাম, কিন্তু বৃত্তি পাই নাই। যেহেতু বৃত্তি পাই নাই মানে মন খারাপ, কিন্তু যারা 2 নম্বর 2 ছিল 3 ছিল তারা 2-3 জন বৃত্তি পাইছে, বাট আমি পাই নাই। তখন আমার আম্মু একটা কথাই বলতো যে জীবনটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা মানে আয়া প্রদত্ত একটা গিফট, যে এই গিফটটা এরকমভাবে তৈরি যে একটা গিফট একভাবে সাজানো। কখনোই মানে এই জীবন নিয়ে বিরক্ত হতাশ হওয়া যাবে না, কেননা যে জীবন নিয়ে হতাশ হয় তার প্রতি কিন্তু যে তাকে সৃষ্টি করছে সেও হতাশ হয়। এইটা তখন আমার আব্বু একদিন আমাকে এই কথাটা বলে, আমিও তখন মানে বুঝতাম যে ভবিষ্যতে হয়তো করুণ কোনো পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হবে। যাই হোক, আমি কখনো ছোটো থেকেই আমি কখনো আশা সারি নাই বা মানে কখনো মানে মানসিক যে পাওয়ার এটা কমে নাই। এটা কেন কমে নাই এটা আমি বলবো সামনে, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আগাই। এখন ক্লাস 6-এ আমাকে ভর্তি করা হয় মানে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, কিন্তু আমাকে ওইখানে ভর্তি করা হয় কারণ ওইটা ছিল আমাদের থানার মধ্যে 1 নাম্বার। তখন আমি হাঁটতে পারি, হাঁটতে পারি, মানে অনেক বাঁকা হইয়া মানে হাঁটার সময় অনেক বাঁকা হয়ে যেতাম আর কি, কিন্তু একাই হাঁটতে পারি। তখন আমাকে মানে একাই যাইতাম স্কুলে যেতাম, মানে আমাদের বাড়ি থেকে প্রথম আমাদের বাজারে যাইতে হইতো। মানে আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম ওইখানে হচ্ছে বাজার, ওইখানে দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। ওই বাজার থেকে সিএনজিতে বা রিক্সায় 10 টাকা নিত ভাড়া আমার ওই কাপাসিয়া পাইলট স্কুলে। তখন প্রতিদিন যাইতাম। প্রথম দিন যখন স্কুলে গেলাম ক্লাসের মধ্যে এক স্যার আমাকে বলল যে তখন শিখছে যে তোমাকে পড়াশোনা কেন করায়, বলে তুমি পড়লেও তো মানে বাড়ির কাছে কোনো একটা স্কুলে পড়বে, এত দূরে কেন আসছো, আর তোমার তো এত দূরে আইসে যাইয়া তুমি তো পারবা না। তখন মানে আমি মানে তখন মোটিভেশন কাকে বলে ডিমোটিভেশন কাকে বলে ওইটা তো বুঝতাম না। তখন মানে আমি কিছু বুঝি নেই, করে তাকায় আসি। তখন মানে ওই স্কুলে আবার মানে ভর্তি হতে হয় ভর্তি পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষা দিয়ে মানে চান্স পাওয়া যাবে কিন্তু অনেক টাফ। বাট আমি ভর্তি পরীক্ষা দিয়েই আমার ওই নাম্বার ছিল সম্ভবত 25, মানে 1000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, ওর ভিতরে আমার ওই নাম্বার ছিল 25, কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিয়েছি আর কি। তখন যখন 6 থেকে 7-এ উঠলাম, 7-এ ওঠার পরে হঠাৎ একদিন মানে আমার আব্বু চেম্বারে হচ্ছে কাপাসিয়া বাজারে, মানে ওই স্কুলের পাশে। তখন একদিন হঠাৎ আমার আব্বু হার্ট অ্যাটাক করে। তখন আমি স্কুলে ছিলাম, স্কুল থেকে বাড়িতে এসে শুনে আমি এই অবস্থা, বাড়িতে কেউ নাই, আমার আব্বুকে নিয়ে ঢাকা।
হ্যাঁ ঢাকা ওই যে মিরপুর হৃদরোগ ফাউন্ডেশন আছে না, ওই হসপিটালে না আমার সঠিক হসপিটালের নাম মানে একটা হসপিটালে ঢাকা নিয়ে আসে। মানে আমি অনেক টেনশনে পড়ে গেলাম বাড়িতে, শুধু মানে আমার ভাবি ছিল তখন, ভাইয়া বিয়ে করছে আর কি। এখানে বইয়া খাবার যে আমার ভাইয়া মানে বেশি দূর পড়াশোনা করে নাই, মানে মেট্রিক পর্যন্ত পড়ছে আর কি। তখন মানে আব্বু ছিল বাড়িতে, ভাইয়া আব্বুর সাথে গেছিল, ভাবিও বাড়িতে ছিল আর কি। 5 দিন পরে আমার আব্বুকে বাড়িতে নিয়ে আসার পরে মানে আমার আব্বুকে মানে পুরো 6 মাস রেস্টে থাকতে পারে, যে কোনো কিছু কাজ না করতে। হ্যাঁ কাজ না করতে তখন মানে আমার আব্বুর চেম্বারে যাওয়াও বন্ধ হয়ে যায়। চেম্বারে যেতে পারে না। তো আমার আব্বুই হচ্ছে আমাদের পরিবারের একমাত্র যেটাকে বলা হয় চাহিদা শক্তি বা ইনকাম সোর্স। মানে আমার আব্বু মানে ইনকাম দিয়েই আমাদের পরিবার চলতো, পুরো পরিবার চলতো। এবং তখন আমাদের পরিবারের মতন এরকম মানে সামর্থ্যবানের বা এরকম রিচ মানে আমাদের আশেপাশের ওই এলাকায় ছিল না। কারণ মানে আব্বু হচ্ছে কাপাসিয়ার মধ্যে বেস্ট হোমিও ডাক্তার। আচ্ছা, তারপর আমার আব্বু চেম্বারে যাওয়া বন্ধ হয়ে যায়। চেম্বারে যাওয়া যখন বন্ধ হয়ে যায় তখনই মানে আমার পরিবারের দারিদ্রতা নেমে আসে। কারণ আমার আব্বুর পড়াশোনা, ভাইও তেমন কিছু করতো না তখন। আমার স্কুলে বেতন দেওয়া ঠিক মতন দিতে পারে নাই যখন আমি ক্লাস 7-এ পড়ি। বেতনও ঠিক মতন দিতে পারে নাই। তো একবার মানে একসাথে 6 মাসের বেতন বকেয়া পড়ে যায়। আচ্ছা, পরে তখন মানে স্যার আমাকে মানে প্রতিদিনই প্রেশার দেয়, মানে ক্লাসে যে সামনে পরীক্ষা, বেতন পরিশোধ করো না কেন। হ্যাঁ বেতন পরীক্ষায় ফি অনেক টাকা, 800 না 900 টাকা। তখন আমি বললাম যে স্যার দিয়ে দিব। কিন্তু মানে আমার আব্বু এমনিতেই হাতটা রুগী। হ্যাঁ এখন মানে আমি তো বুঝি যে আমার আব্বুর চেম্বারে যাওয়া বন্ধ হয়ে গেছে, এখন টাকাটা কোথা থেকে দিবে। এখন আমি মানে বাড়িতেও প্রেশার দিতে পারি না, ওইদিকে মানে স্যারকে আমি কীভাবে বুঝাবো। রাইট। হ্যাঁ তখন আমি কিন্তু তখন থেকে আমি বাস্তবতা কীভাবে শিখি মানে উপলব্ধি করতে শিখি। মানে এর কিছুদিন পরে এসেছিল যে ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষা, কিন্তু আমার বেতন অর্ধেক দিয়েছিলাম তখন, আর বাকি অর্ধেক বকেয়া। যেহেতু বকেয়া, একদিন মানে আমাকে ওই প্রথম পরীক্ষা দিনই পরীক্ষার হয়ে থেকে সবার সামনে আমাকে দাঁড় করিয়ে পরীক্ষার ওই রুম থেকে আমাকে বের করে দেয়। কারণ বেতন বকেয়া, তুমি আগে তোমার বেতন নিয়ে আসো, পরে পরীক্ষা দিতে পারবে না। তখন আমি ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষা, তখন আমাকে যখন অপমান করে বের করে দেখি যে সবার মুখে মানে মুচকি হাসি, তার মানে সবাই মজা পাচ্ছে ক্লাসে সবাই, তখন আমি বুঝলাম যে সত্যি হয়তো পৃথিবীটা খুব কঠিন, যে কেউ কষ্ট পায়, কেউ সমস্যায় জড়িত, আবার তার সমস্যা থেকে আরেকজন হাসে, মজা নেয়। হ্যাঁ তখন থেকে মানে এই উপলব্ধিতে আমার এসে পরীক্ষা দেওয়ার পরে মানে বাড়িতে গিয়ে আমার আম্মুকে আমি আস্তে আস্তে বলি যে এরকম মানে ওদেরকে আমি কখনো কোনো ব্যাপারে প্রেশার দিই নেই। হ্যাঁ তখন আমার আম্মু অন্য এক বাড়ি থেকে টাকা ধার করে এনে পরের দিনই মানে ওই 550 টাকা আমাকে দেয়, পরে আমি আইসা বেতন পরিশোধ করি। 7 থেকে ক্লাস 8-এ উঠলাম। আচ্ছা, 8-এ ওঠার পরে মানে এমনিতেই তখন তো হাই স্কুলের পোলাপান অনেক টাইপের পোলাপান থাকে। হ্যাঁ তবে ম্যাক্সিমামই মানে ভাবতো কি মানে আমি বেশি দূর আগায় যেতে পারবো না, ওরা খুব স্মার্ট মানে গড়ি সানগ্লাস পরে আসে, আমি সাধারণভাবে যাই, গিয়ে ক্লাস করি। আর সবচেয়ে মানে আমার ক্লাস হয়তো 10টা থেকে 4টা পর্যন্ত, প্রতিদিন 30 টাকা দিয়ে দিত। 30 টাকা দিয়ে দিত, 20 টাকা রিক্সা ভাড়া, 10 টাকা হচ্ছে মানে দুপুরের
কিছু আর্নস করা, হ্যাঁ। কিন্তু আমি কি করতাম, মানে যেহেতু মানে আমার পরিবারের সিচুয়েশন, হঠাৎ আমার আব্বু মানে হার্ট অ্যাটাক করার পরে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। যে 10 টাকা দিয়ে দিত, আমি ওই 10 টাকা না খেয়ে জমাতাম। তার মানে এই টাকা দিয়ে মানে ইন ফিউচারে আবার কখনো যদি সমস্যা হয় কিছু একটা করতে পারবো। আচ্ছা, তখন এমনও দিন যাইতো যে আমি স্কুলে যাইতে পারতাম না। কেন পারতাম না? কারণ মানে আজকে স্কুলে যাওয়ার ভাড়া নাই। তখন আমাকে ওরা বুঝতে দিত না যে টাকা নেই, কিন্তু আমি তো বুঝতাম। এমনও দিন গেছে আমরা শুধু মানে মরিচ দিয়ে ভাত খেয়েছি, শুধু ওই বাবার অসুস্থতার কারণে। শুধু ওই বাবার অসুস্থতার কারণ। এইটার যখন পড়ি একবার এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার সাহিত্যের উপর বিভিন্ন প্রতিযোগিতা হয়। জি, তো অনেকেই নাম দিচ্ছে যে সাহিত্যের উপর মানে কম্পিটিশন করবে। তখন আমিও গাইলাম নাম দেওয়ার জন্য। আমার বাংলা স্যার আমার দিকে এভাবে বড় বড় করে তাকায়া তুই আসছ কেন? তখন আমি বললাম যে আমি মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। পরে উনি উত্তর দূর বেলা, তোর মতন মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তুই সাহিত্যের কী বুঝোস? এইসব ইয়াতে মানে তোর মতন মানুষ ইয়া করে না, সুস্থ মানুষ। আর তুই তো হচ্ছিস প্রতিবন্ধী ডিরেক্ট। তখন ওইখানেই আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে গেছে। তো আমার চোখ দিয়ে পানি বের হইতে হইতে মানে স্যার ওইখান থেকে চলে গেছে আর কি। তখন আমাকে আমি স্যারকে রিকোয়েস্টও করছিলাম যে স্যার আমি অংশগ্রহণ করতে চাই, স্যার আমাকে একটা সুযোগ দেন। কিন্তু আমাকে ওই সুযোগটা দেওয়া হয়নি। আমার ভিতরে একটা জিদ জন্ম দিল যে আমাকে কেন সুযোগ দেওয়া হবে না, আমার তো কোনো অপরাধ নেই। তখন আমি ওই যে ক্লাস 8-এর প্রথম থেকেই আমি 10 টাকা করে জমাইতাম। 6 মাস পরে দেখা গেছে যে প্রায় 1250 টাকার মতো হয়ে গেছে। ওই 1200 টাকা দিয়ে আমি ঢাকা বাংলা বাজার থেকে সাহিত্যের উপর 3টা বই নেওয়াই একজনের মাধ্যমে, কাপাসিয়ার বিজ্ঞানের মাধ্যমে। এবং ওই যে একটা বাংলা অভিধান আছে না, মানে কলকাতা থেকে প্রকাশ হয় বড় একটা বই, বাংলা অভিধান, মানে বাংলার যে কোনো শব্দের অর্থ, সমার্থক শব্দ বা ওই শব্দের উৎপত্তি বিশেষণ, ওই বাংলা অভিধান আমি কিনে নেওয়াই। তখন আমি ক্লাস 8-এ থাকতেই ওই বাংলা অভিধানটা পড়ে A to Z মুখস্থ করে ফেলি। বাহ, হ্যাঁ, এবং ওই 3টা বইও পরে আমার শেষ হয়ে যায় তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো এর থেকে পরীক্ষা দিয়ে আমি যে পরীক্ষা তখন ক্লাস 9-এ ভর্তি হওয়ার সময় আমার খুব তীব্র ইচ্ছে ছিল যে আমি সায়েন্স নিব। খারো স্পিড নাই, খাও খারাপ, সে তো যদি সায়েন্স নেয় সে, তখন তার তো বিভিন্ন চিত্রও আঁকতে হবে। হ্যাঁ, সে তো চিত্র আঁকতে পারবে না। ওই জন্য সবচেয়ে বেটার হবে কমার্স। কারণ আর্টসে তো অনেক লেখা, মানবিকে তো অনেক লেখা, শুধু মুখস্থ। কমার্স নেওয়া বেটার হবে। তখন আমিও কমার্স নিলাম। কমার্স নেওয়ার পরে আমি ক্লাস 9-এ থাকতে আমার জীবনের প্রথম কবিতা লিখি। কমার্স নিয়ে ক্লাস 9-এ থাকতে জীবনের প্রথম কবিতা লিখি, কবিতা। আচ্ছা, ওই কবিতাটা মানে আমাদের স্কুলে একটা স্যার ছিল যে হাসেম স্যার, উনি হচ্ছে আমার জীবনের 2জন বেস্ট টিচারের মধ্যে একজন। উনার কাছে আমি যখন যেতাম উনি আমাকে মোটিভেট করতো। উনি এমন কথা বলতো, মানে একটা বাক্য, তখনই মনে হতো যে না, আমার দ্বারা সব সম্ভব। তখন আমি ক্লাস 9 পর্যন্ত আমি কোনো প্রাইভেট পড়ি নাই, কোনো কোচিং করি নাই। কেননা ওই প্রাইভেট কোচিং পড়ার সামর্থ্য আমার তখন ছিল না, যেহেতু পরিবারের আর্থিক অবস্থাই তখন খারাপ। তখন স্যারকে নিয়ে আমি প্রথম কবিতা দেখানোর পরে স্যারও আমাকে খুব বলে যে তুমি আরও কবিতা লেখো। মানে আমিও কবিতা লিখতে শুরু করি। তখন আমি স্যারের কাছে 2 মাস প্রাইভেট পড়ছি, জীবনে ফার্স্ট প্রাইভেট অ্যাকাউন্টিং। 2 মাস প্রাইভেট পড়ছি, বাট 1 টাকাও দিইনি। স্যারকে বই নিয়েছি যে স্যার আমার তো তখন টাকা নেই। তখন স্যার বলতো যে তোমার যত ইচ্ছা তুমি পড়ো, টাকা পয়সা রাখবে না।
স্যারের কাছে 2 মাস ফেরত পড়ি, কিন্তু কোনো টাকা নেয় নাই বা টাকা দেওয়ার সামর্থ্য ছিল না। কিন্তু এই সুযোগটা কিন্তু অন্য কোনো টিচার আমাকে দেয় নাই। মানে ক্লাসে যখন মানে টিচাররা খাইতো বাংলা অথবা ইংরেজি বা অ্যাকাউন্টিং, আমার লেখার স্পিড তো কম, তাড়াতাড়ি বইতো, সবাই তো খুব স্পিডে একটু, কিন্তু আমি কিন্তু ওইরকম স্পিডে একটু পেতাম না। দেখা যেত যে অন্য জনের 1 পেজ একা হয়ে যেত আর আমার মাত্র 3-4 হ্যান্ড হইতো। মানে আমি স্যারের এক্সেরটাও আমি ঠিক মতো মানে নোট ডাউন করতে পারতাম না, মানে পেমেন্টে পড়ি না। কিন্তু আমার একটা ইফেক্ট থাকতো, মানে আমি নিজে তখন মানে বাড়িতে চেষ্টা করতাম যে এছাড়া তো অন্য কোনো ওয়ে নাই। এছাড়া তো অন্য কোনো ওয়ে নেই। এবং নিজে চেষ্টা করতাম। চেষ্টা করার পরে মানে আমার মনে হইতো যে না, আমি পারবো। সবাই যেহেতু পারে, তবে আমি পারবো না কেন? এবং ইভেন আমি কিন্তু মানে সবাই কলমটা যেইভাবে মানে ধরে, মানে সোজা করে, আমি কিন্তু ওইভাবে এখনও মানে পেন কলম ধরতে পারি না। আমি একটু বাঁকা করে ধরি। এবং আমার লেখাও কিন্তু এখনও কি মানে এখনও আমার লেখা রেখে কেউ বলবে না যে সে মানে এই পর্যায়ে পড়াশোনা করে, সে বলবে যে ক্লাস 5-এর স্টুডেন্ট হয়তো। তখন আমি ক্লাস 10-এ ওঠার পরে একদিন কবিতা লেখা আমাদের ক্লাসে সবাইকে ওই কবিতাটা প্রিন্ট আউট করে সবাইকে আমি মানে 1 কপি করে দিই পড়ার জন্য। তখন অনেকেই এটা পজিটিভভাবে নেয়, অনেকে একটু হাসাহাসি করে রে কোন জায়গা থেকে কার কবিতা নিয়ে আসে এখন নিজের নামে করতেছে আর কি। তার মানে আমাকে ডিমোটিভেট করতে যাচ্ছি। এসএসসি পরীক্ষার আগে আমাদের যে বিদায় অনুষ্ঠান হয়, ওই বিদায় অনুষ্ঠানে আমি একটা কবিতা লিখে আমাদের হেড ম্যাডামকে উপহার দিই। হেড ম্যাডামকে একবার বাড়াই করে বড় একটা কপি উপহার দিই, আর সব টিচারদেরকে ম্যাডামদেরকে ওইটা ফটোকপি। তখন ওই কবিতাটা ছিল 14 লাইনের একটা কবিতা, নামটা অবশ্য এখন মনে নাই। তো আজকেও আমার সাথে একটা কবিতা আছে, মানে আমি সবাইকে এটা শেষে পড়ে শোনা, মানে ওইটা আমি যখন 10-এ পড়তাম তখনই লিখছি। তখন ওই ম্যাম মানে হেড ম্যামকে পড়া দেই। ওই কবিতাটা আমি এমনভাবে লিখছি, আমার স্কুলে যে 3 জন বাংলা টিচার, ওই 3 জন টিচার একসাথে বৈশাও ওই কবিতাটার মানে মর্ম কথা বুঝতে পারে নাই বা কবিতাটার মর্মার্থ বুঝতে পারে নাই। এবং ওই কবিতাটা এখনও আমাদের স্কুলের ওই প্রধান শিক্ষকের রুমে টাঙানো। অবশ্যই এখন প্রধান শিক্ষক নাই, উনি রিটায়ার্ড করছে, কিন্তু ওই শিক্ষকের রুমে টাঙানো। এটার কারণটা হলো যে আপনার অভিধানে বাংলা শব্দ অনেক বেশি মুখস্থ ছিল, অনেক বেশি মুখস্থ, যে কারণে এটা সম্ভব। এবং এমন কোনো শব্দ নাই যেটা আমি বলতে পারবো না। ওরে বাবা, আমরা চেক করবো দরকার হলে আজকে, প্রয়োজন হলে। ওকে, তারপর যখন এসএসসি পরীক্ষা সামনে, মানে এসএসসি পরীক্ষার কয়েক মাস আগে কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়। তখন ফর্ম ফিল আপে সম্ভবত 2500 না 2700 টাকায় একটু, আবার স্কুলে কোচিং করায় ওইটা টাকা হচ্ছে বাধ্যতামূলক দিতেই হবে, প্লাস ফর্ম ফিল আপের টাকা। তো কোচিং করায় ওই ফর্ম ফিল আপ করতে হবে। এখন আমি আসলে তখন বুঝতাম না যে ফর্ম ফিল আপটা আছে কি, কেন করতে হয়, না করে কি সমস্যা হয় কিনা। তখন আমি আমার এক মানে ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে ফর্ম ফিল আপটাকে করতেই হবে? পরে কয় যে হ্যাঁ করতেই হবে, না করে হবে না, বলে যে না হবে না। তখন মানে আমার পরিবারের অবস্থা তখনও এরকম যে আব্বু তখনও পুরোপুরি সুস্থ হয় নাই। তখন অবশ্য চেম্বারে যায়, কিন্তু হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন, বা এতদিন গ্যাপের কারণে কিন্তু মানে অনেক যে রুগী তারা কিন্তু মানে হয়তো ভাবছে যে উনি এখন আর আসে না বা ডাক্তারি করে না, এরকম আর কি। তখন মানে আমি বাড়িতে এসে পরে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। সবাই ফর্ম ফিল আপ করে ভেজে ওই ফর্ম ফিল আপের যে শেষের দিন আমার আম্মার বিয়ের গহনা বন্ধক দিয়ে তারপর আমাকে ওই 2700 টাকা দেয় ফর্ম ফিল আপ করার জন্য। করার পরে যেদিন মানে পরীক্ষার 7 দিন আগে একবার
আমাদের স্কুলে একটা মডেল টেস্ট পরীক্ষা হয়, মানে এসএসসি পরীক্ষার আগে। ওই মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার পরে মানে আমি দেখলাম যে আমি ম্যাথে মাত্র 34 পেয়েছি। আচ্ছা, যে আমি ম্যাথ থেকে কম পারতাম, তবে অ্যাকাউন্টিং ভাবে পারতাম, কিন্তু ম্যাথ কম পারতাম, পেতে পড়তে পারি না। 34 পেয়েছি। এর মেন কারণ হচ্ছে তখন কিন্তু ওই ম্যাথে কিন্তু একটা জ্যামিতি নামক একটা পার্ট থাকে, 30 নাম্বার নাকি 35 নাম্বার ছিল, জ্যামিতি নামক একটা পার্ট থাকে। ওই পার্টে সম্পাদ্য উপপাদ্য ওইখানে চিত্র অঙ্কন করতে হয়, মানে ড্রয়িং করতে হয়। কিন্তু মানে আমি তো ড্রয়িং করতে পারি না, মানে আমি তো কিছু আঁকতে পারি না। হ্যাঁ, এই জন্য আমি জ্যামিতি পার্টটাই একদম বাদ দিয়ে দিছি, মানে আমি কখনো জ্যামিতি পার্ট দেয় নেই। তার মানে 100 থেকে যদি 30 বা 35 মাইনাস হয়ে যায়, তার মানে কত 65 থাকে। হ্যাঁ, 65 থাকে, তো সে ভালো। এবং চিত্র শেষে উনি এঁকে দিয়েছি। ইভেন মানে আমার জন্য তো মানে যারা ফিজিক্যাল সায়েন্স বা এখন তো ফিজিক্যাল সায়েন্স শব্দটা নাই, এখন হচ্ছে এখানে নতুন একটা টার্ম ইউজ করা হয়, কি সেটা? ডিফারেন্টলি এবল। ডিফারেন্টলি এবল, ওকে, হ্যাঁ, আই নো দ্যাট, হ্যাঁ, ডিফারেন্টলি এবল। মানে তখন যারা মানে এরকম ফিজিক্যাল সায়েন্স ছিল, তাদের জন্য তো সরকার কর্তৃক একটা মানে ছিল যে 20 মিনিট টাইম অতিরিক্ত দেওয়া হবে, রাইট, দেওয়া হবে। তো আমার ক্ষেত্রেও কিন্তু ওইটা প্রযোজ্য ছিল, কিন্তু ইভেন আমি আজকে পর্যন্ত, হ্যাঁ, আমি কখনো কোনো পরীক্ষায় ওই অতিরিক্ত টাইমটা নিই নেই। কারণ আমার মনে হয়তো যে ওই টাইমটা আমাকে করোনা করা হচ্ছে, যদিও এটা মনে হয় ঠিক না। কারণ মানে আমি তো কোনো ব্যাপারে অন্যের উপর ডিপেন্ডেন্ট না। যারা অন্যের উপর ডিপেন্ডেন্ট, যাদের সত্যিই হক দরকার হয়, যাদের অন্য কারো সাহায্য দরকার হয়, ওইটা তাদের প্রাপ্য। বাট হয়তো আমার একা স্পিড কম, একা খারাপ, কিন্তু তাই বলে তো এই না যে আমার ওই 20 মিনিট টাইম অতিরিক্ত নিতেই হবে। হ্যাঁ, এবার আমার এটা খারাপ লাগতো, হ্যাঁ, কিন্তু আমি কখনো ওই 20 মিনিট টাইমটা নেই নাই। এখন আমি পরীক্ষার ক্ষেত্রে কখনোই কোনো অ্যান্সার নিজের মতো করে পুরো লিখতে পারি নাই। আমি সার সংক্ষেপটা দিয়ে শেষ করে দিতাম যে কোনো আনসার, বাংলা ইংরেজি সব কিছু। কারণ হচ্ছে লেখার স্পিড কম। যে যদি মনের মতো করে সবাই যেরকম পৃষ্ঠার পর পৃষ্ঠায় লেখে, আমি যদি ওইরকম লিখি, তখন আমার টাইম মেনটেন করা কষ্ট হয়ে যাবে বা পুরো আনসার করতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমার প্রথম থেকে টার্গেট ছিল যে আমি ওই অতিরিক্ত টাইমটা নিব না। তখন এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষায় আমার পয়েন্ট আসে 4.56 আউট অফ 5। এখন আমার আব্বা আম্মা এতটুকুতেই খুশি ছিল, কারণ হচ্ছে এই অবস্থায় এতটুকু পাওয়া কিন্তু অনেক টাফ। মাত্র 10 জন পাইছিল, সম্ভবত 10 জন না 15 জন পাইছিল এ, আর কয়েকজন পাইছিল এ প্লাস, আর বাকি সবাই এ। কত সালে আপনি করলেন এসএসসি? আমি এসেছি 2013-এ। ওকে। এরপরে মানে অনেকেই বলছে যে ওরে দূরে কোনো কয়েরে ভর্তি করার দরকার নাই, কাপাসিয়া কয়েরে ভর্তি করা যায়নি, ইন্টারমিডিয়েট সে আপনাদের কাছে থেকে পড়ুক। কিন্তু আমার হচ্ছে যে ওই কলেজটা ততটা উন্নত না, বা পড়াশোনার মানও ততটা পারব না। কিন্তু আমি বলছি যে আমি ঢাকা যাই বা অন্য কোথাও। তখন মানে ঢাকা গেলে তো অনেক খরচ, ঢাকা আইসা থাকা খাওয়া আবার কলেজে পড়া। মানে আমি ঢাকা কলেজে অ্যাপ্লাই করি, ঢাকা কলেজে অ্যাপ্লাই করি, আবার গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে অ্যাপ্লাই করি। আচ্ছা, আমার দুই জায়গায় হওয়ার পরে যেহেতু ঢাকা থাকার অনেক খরচ, তারপর আবার একা থাকতে হবে কোনো মেসে বা হয়, এই জন্য মানে আমাকে ঢাকা না পাঠিয়ে আমাকে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করা হয়। আচ্ছা, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করা হয়। ক্যান্টনমেন্ট মানে কি? ক্যান পাবলিক, হ্যাঁ, ক্যান পাবলিক। এটা হচ্ছে গাজীপুরের সিমুইতরিতে কলেজটা। তখন মানে এত দূরে তো মানে বাড়ি থেকে আসা সম্ভব না, প্রায় মানে 40-45 কিলোমিটার দূরে। তো গাজীপুরে কোথায় থাকবো? তখন মানে গাজীপুরে আমার খায়ার বাসা, মানে আমার আম্মার ছোট বোন,
ওনার বাসা, মানে উনিও জব করে, গভর্নমেন্ট জব, মানে আমার খাইও মানে ঢাকা জব করে ব্যাংকে। পরে ওনার বাসায় হতাম, ওনার বাসায় থেকে মানে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে পড়তাম। তখন মানে ওনার বাসায় থাকতাম, তার মানে থাকা খাওয়ার খরচ নাই। তো প্রতিদিন মানে আমাকে মানে ওই কলেজের বেতন ছিল আবার আমি যখন পড়তাম তখন 500 টাকা, 500 টাকা ছিল বেতন। আবার আসা যাওয়ায় মানে ওই বাসা থেকে প্রথমে প্রায় 1/2 কিলোমিটারের মতো হাঁটতে হতো, পরে আবার রিক্সায় 10 টাকা ভাড়া, আবার বাসে হচ্ছে 5 টাকা ভাড়া, তারপরে আবার অটোতে হচ্ছে 10 টাকা ভাড়া। তার মানে হচ্ছে প্রতিদিন প্রায় 30-40 টাকা মিনিমাম ভাড়া রাখতো আর কি। তখন মানে আমাকে বাড়ি থেকে প্রতি মাসে তখন 1500 টাকা দিত। ওই 1500 টাকায় আমার থাকা, মানে থাকাটা ফ্রি, মানে ভাড়া তারপর সবসহ মানে হইতো আর কি, 1500 থেকে 2000 টাকা। তখন মানে আমার এক দূর সম্পর্কের না, আমার নানার ভাইয়ের মানে সেই মানে আমার মামা, হ্যাঁ ওই মামাও আমাকে বেশ কয়েক মাস প্রতি মাসে 1000 করে টাকা দিত। হ্যাঁ, তখন আমি সকাল 8টায় যেতাম, আবার আসতাম হচ্ছে দুপুর 3টা, 3:30 বা 4টা বেজে যেত বাসায় আসতে আসতে। তখন ওই যে আমার তো ক্লাস 7-8 থাকতে অভ্যাস হয়ে গেছে যে দুপুরে না খাওয়া। হ্যাঁ, ওই যে টাকা বাসাইতাম। তখন কি হতো, আমি কলেজে যখন পড়তাম তখনও আমি দুপুরে মানে খুবই কম খাইতাম, মানে 8টার সময় খেয়ে যেতাম, আবার 4টার সময় এসে খাবার খেতাম। কারণ মানে আমার খুব হিসাব করে যেতে হতো। হ্যাঁ, প্রথম মাসেই আমি একটি সনেট দেখি, সনেট। তখন ওইটা আমি আমার মানে কলেজে যে বাংলা আসার প্রথম ইন্টারমিডিয়েট পড়া অবস্থাতেই আপনি সনেট লেখা শুরু দেখি। হ্যাঁ, তখন আমার যে বাংলা আসার কলেজের খুবই ভালো টিচার, মানে উনাকে আমি দেখানোর পরে এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, অনেকেই সনেট বুঝবেন না, এটা একটা আসলে চতুর্দশপদী কবিতা বলা হয়। যারা ইন্টারে পড়েছেন, মাইকেল মধুসূদন দত্ত পড়েছেন, তারা জানবেন যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলায় সনেটের প্রবর্তন করেন। এটা একটা কবিতার বিশেষ ফর্ম, খুবই আভিজাত্যপূর্ণ ফর্ম, এবং এই সনেট লেখাটা আসলে সেরকম বুদ্ধিসম্পন্ন বা কবিত্ব সম্পন্ন ব্যক্তি না হলে সনেট লেখাটা খুব ডিফিকাল্ট, কারণ কিছু গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার আছে। সো এই জায়গাটা থেকে ও সনেটের কথা বলছে। ওকে, তখন আমার বাংলা স্যারকে দেখাই, স্যার খুবই অবাক হয়। ইভেন স্যার এটা বিশ্বাস যায় না যে এই সনেট আমি লিখছি, ও এটা বিশ্বাসও করতে চায়, বিশ্বাস করে যায় না। তখন আমি বললাম যে স্যার, তবে আমি মানে আপনার সামনে বসে একটা সনেট লিখে দেখাই। তো স্যার বলে যে এটা কীভাবে সম্ভব? আমি বলি যে আপনি যে কোনো একটা টপিক দেন, আমি একটা লিখে দেখাই। তো স্যারের সামনে বসেই স্যার টপিক দিয়েছে, মাত্র 1/2 ঘন্টায় আমি আরেকটা সনেট লিখি, 1/2 ঘন্টায়, এবং স্যারকে দেখাই। তখন স্যার বলে যে সত্যি মানে এটা বিশ্বাসযোগ্য না। হ্যাঁ, তখন মানে কবিতা একটাম মানে স্যারদের দেখাইতাম, আমার নিজের পারতো। ইভেন আমি ইন্টারে যখন পড়তাম তখন আমার কয়েকটা জাতীয় পত্রিকায়ও আমার কবিতা ছাপা হইতো, মানে প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক সহ মানে বেশ কয়েকটা পত্রিকায় কয়েকটা করে কবিতা ছাপা হইতো। তখন একটা উপন্যাস লেখা শুরু করি। উপন্যাস, হ্যাঁ, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ে উপন্যাস লেখা শুরু করি। তার আগে আমি এখানে একটু অ্যাড করতে চাই, ওইটা হচ্ছে আমি যখন কবিতা লিখতাম ওই যে ক্লাস 9-10 থাকতে, তখনই কিন্তু আমার প্রায় 60 থেকে 70টা কবিতা হয়ে যেত। আমি তখন ক্লাস 10-এ পড়ি, তখনই আমি বই বের করার জন্য আগ্রহ প্রকাশ করছিলাম, কিন্তু আর্থিক অবস্থার কারণে আমার বই বের করা হয় নাই, কবিতার বই। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন আমি একটা উপন্যাস লেখা শুরু করি। তো ওই উপন্যাসটার নাম ছিল বাস্তবতার অগ্নিশিখা। ওইটা আমার প্রথম উপন্যাস। ওই উপন্যাসটা আমি মাত্র 7 দিনে লিখে ফেলি। 7 দিনে লিখে মাত্র 7 দিনে লিখে ফেলার পরে আমি আমার বাংলা স্যার, বাংলা ম্যাডাম ওদেরকে দেখাই, মানে ওনারা বলে যে
খুবই ভালো হয়েছে, তুমি চাই বই বের করতে পারো, তুমি চাই বই বের করতে পারো। তো বয়স অনুযায়ী উপন্যাসটা বেশ পরিপক্ক, কেউ বলবে না যে ইন্টারে পরে কোনো সেই দেখছে। তখন আমার জীবনের সবচেয়ে বেস্ট টিচার আমার কলেজেরই খায়েকুজ্জামান স্যার, উনিও অ্যাকাউন্টিংয়ের, উনি আমার কবিতার খুব প্রশংসা করতো। ওনাকে আমি প্রতিটা কবিতা দেখাইতাম। ইভেন মানে ক্লাসে উনি অ্যাকাউন্টিং নিয়ে যেদিন যে টপিকটা পড়াইতো, ওই দিনই আমি ওই ক্লাসে বসে ওই টপিকের উপর কবিতা লিখে পেতাম। ওইটা আবার স্যারকে দেখাইতাম, স্যার সবাইকে পড়া ক্লাসের মধ্যে শোনাইত। ওকে। হ্যাঁ, তখন উনিও আমাকে মোটিভেট করছে খুব, যে তুমি খাই বন্ধ করিও না। তখন আমি বই বের করার সিদ্ধান্ত নিলাম। তো বই কীভাবে বের করতে হয়, কেমনি কী করতে হয় তখন তো জানতাম না। তখন আমি কয়েকটা প্রকাশনীর নাম বা জোগাড় করে প্রকাশনীতে ফোন দিলাম। পরে ওনারা বলছে যে মানে এইভাবে তো বলা সম্ভব না, আপনি সরাসরি ঢাকা বাংলা বাজার আসেন, মানে আপনার সাথে কথা বলি। তখন মানে আমি একদিন ঢাকা আসি, ওই দিনই ফার্স্ট আমার লাইফের আমি একা ঢাকা আসি গাজীপুর থেকে, এবং পকেটে 100 টাকা নিয়ে আসি। ওকে। 50 টাকা আসার ভাড়া, 50 টাকা যাওয়ার ভাড়া। তখন আমি ঢাকা বাংলা বাজার যখন যাওয়ার পরে বিভিন্ন প্রকাশনীর কাছে যাই। তবে একটা কথা কি, মানে প্রকাশনী যখন দেখে যে আমি ঢুকতেছি, হ্যাঁ, তখনই জিজ্ঞেস করে যে আপনি কী চান। যখন আমি বই বের করতে চাই, হ্যাঁ, তখনই বলে যে ভাই হবে না, মানে আপনার শারীরিক অবস্থা দেখে না করে। হ্যাঁ, ভাই বই বের হবে না। ইভেন এক জায়গায় বয়ে যে 3-4 লক্ষ টাকা লাগবে, তার মানে হচ্ছে মানে আমাকে দেখাই বলে 3-4 লক্ষ টাকা লাগবে। তার মানে হচ্ছে ওনারা ভাবতেছে যে মানে আমি এমনিতেই গেছি আর কি, বা এরকম কিছু। তখন ঘুরতে একবার অঙ্কুর প্রকাশনীর কাছে গেলাম। অঙ্কুর প্রকাশনী গিয়ে বসলাম, উনি জিজ্ঞেস করলো, আমি বললাম যে আমি একটা বই বের করতে চাই। তখন উনি বলল যে আপনি কি হার্ড কপি নিয়ে আসছেন? আমি বলছি হ্যাঁ নিয়ে আসি। পরে উনি উপন্যাসটা একটু যে দেখে, মানে পিসটা ওইটা হাতে রেখা, তখন উনি বলে যে আমরা বের করবো। পরে আমি বলছি যে কত টাকায় লাগবে? পরে বলছে যে আপনি যদি 500 কপি বের করেন তবে 40,000 টাকা লাগবে, আর যদি 300 কপি বের করেন তবে 30,000 টাকা লাগবে, এর কম আমরা পারবো না। আচ্ছা। তো পরে মনে ভাবলাম যে আমার পকেটে আছে মাত্র 50 টাকা, আর আমি ওনার সাথে 30,000 টাকার কন্ট্যাক্ট করি। তখন মানে আমি বলছি যে আচ্ছা আমি অবশ্যই বের করব, তবে আমি আপনার সাথে কয়েকদিনের ভিতরেই আবার যোগাযোগ করবো। আবার ব্যাক করে গাড়ি বয়ে আইসা এখন আমার শুধু একটাই চিন্তা যে আমি যেভাবেই হোক বইটা আমার বের করতেই হবে। ওকে। হ্যাঁ, বইটা আমার বের করতেই হবে। তখন আমি বাড়িতে জানাই। ও এর আগে আবার আমার আপুর মানে বিয়ে হয়, সবাইকে জানার পরে সবাই না করে যে তোর উপন্যাস কেউ পড়বে না, তোর উপন্যাস বের করার দরকার নাই। হ্যাঁ, মানে আমার আব্বা আম্মা তেমন না করে নাই, বাট আশেপাশে মানে যে মামারা, মামার তো ভাই, মানে খায়ার তো ভাই, খায়ও সবাই না করে যে তোমার বই কেউ পড়বে না, তুমি এই বয়সে কি বই বের করো, এখন আছে পড়াশোনা করবা। কিন্তু তাও আমি বলছি যে আমি বই বের করবই। কয়েকজনের কাছ থেকে এই ক্যান্টনমেন্টের কমান্ডারকে উপহার দাও। আচ্ছা আচ্ছা। পরে আমি একটা বই নিয়ে, স্যার আমাকে নিয়ে গেছে কমান্ডারের কাছে, উনি মানে মঞ্চে বসা ছিল। তখন আমি নিয়ে একটা বই দিলাম, আমার সাথে পরিচয় করে দিও। উনি বইসাই ওই 2 ঘন্টা, প্রোগ্রামটা 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টায় উনি আমার এই বইটা পড়ার পরে ওনারা যখন বক্তব্য দিবে, উনি বক্তব্যের পুরোটাই আমার কথা বলেছে এবং বইয়ের কথা বলেছে। এবং বক্তব্যের শেষে উনি ঘোষণা দিচ্ছে যে আমি খুশি হইয়া
মাহমুদুল হাসানকে আমার তরফ থেকে 20,000 টাকা পুরস্কার দিব। বাহ, এবং ওই টাকাটা পরের দিন আমার আব্বাকে সাথে নিয়ে গিয়ে নিয়ে আসতে পারে উনার অফিস থেকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর ওইখান থেকে 20,000 টাকা পাই, আমার আব্বাকে নিয়ে যাই, ওনারা অনেক ছবি টবি উঠায় আমার অনেক প্রশংসা করে। তখন ওই টাকা দিয়ে মানে আমার কলেজে 2 বছরের যে বেতন ওইটা আমি ওই টাকা দিয়ে পরিশোধ করে দিই। তারপর ইন্টার সেকেন্ড ইয়ারে যখন পড়ি তখন আমি আমার দ্বিতীয় উপন্যাস শিখি। আমার দ্বিতীয় উপন্যাস, ওইটার নাম হচ্ছে জাপিত ব্যথা। জাপিত ব্যথা। তখন ওইটা বের করার সময়ও মানে টাকা নাই তো মানে একজনের কাছে আর কয়বার টাকা চাওয়া যায়। হ্যাঁ, তখন আমি কি করে তখন আমাদের কাপাসিয়ার এমপি ছিল সিমিন হোসেন ইমি, এখনো বর্তমানে এমপি, তাজউদ্দিন আহমেদের মেয়ে। ওনার কাছে যাই, ওনার কাছে গিয়ে আমি আমার প্রথম বইটা ওনাকে দেই এবং পরে যে বইটা লিখছি ওইটার হার্ড কপি ওনাকে দেই এবং ওনাকে বই সব বিস্তারিত। তখন উনি আমাকে 20,000 টাকা দেয়। আচ্ছা, উনি আমাকে 20,000 টাকা দেয়। এইভাবে করে আমি দ্বিতীয় বইটাও সেকেন্ড ইয়ারে সময় বের করি। তখন ওইটা আমি ঢাকা সহ গাজীপুর মানে ঢাকার ভিতর সব জায়গায় আমি ওই বইটা পাঠাই। ওই বইটারও সব কপি সেই হয়, তবে একটু সময় আগে 1 মাসের মতো। 1 মাস পরে আমি সিমিন হোসেন ইমিয়াপার ওই টাকাটাও পরিশোধ করে দিই। আচ্ছা, পরিশোধ করে দিই কারণ ওনাকে আমি কমপ্লেন করছি, আপ্পা না করছেন যে এই টাকা দিতে হবে না। পরে আমি বলছি যে না, এই টাকা আমি দিয়ে দিব। তখন ওই টাকা পরিশোধ করে দিই। মানে বই লেখার প্রতি আমার এতটাই নেশা হয়ে গেছিল যে পড়াশোনা করতে হবে, মানে এইদিকে মানে ইয়ে কম ছিল, মানে অ্যাটেনশন। তখন আমার এসএসসি পরীক্ষার আগে, মানে ইন্টার পরীক্ষার আগে আমার এক টিচার, মানে আমি তো প্রাইভেট পড়ি নেই কখনো, মানে ওই ইন্টার পরীক্ষার আগে মানে আমাদের যে ইংরেজি টিচার উনি প্রাইভেট পড়ায়, উনি একদিন আমাকে বলল যে তুমি তো কখনো প্রাইভেট পড়া নাই, তুমি বাকি 15-20 দিন আমার কাছে একটু দেখো, আমার বেশি আসো, তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না। আচ্ছা। তো আমি ওনার বেশি গেলাম, যাওয়ার পরে উনি একদিন আওয়ার কয়েস ম্যাগাজিন একটা প্যারাগ্রাফ সবাইকে একটা দিছে। হ্যাঁ, তখন আমি বানানে একটা CUAAGE মানে এর জায়গায় আমি লিখছি এ। তখন স্যার বলল যে এটা তো হয় নাই, তুমি ইউনিভার্সিটি বানানটা লেখো। পরে আমি বললাম আমরা UNIVER CITY এখানে কিন্তু হবে S। স্যার বলে এটাও তো হয় নাই, তুমি গিয়া ক্লাস 2তে ভর্তি হও, তোমাকে এত পড়ছো কীভাবে? তখন আমি বললাম যে স্যার আমি তো ঢাকা ভার্সিটিতে পড়তে যাই। তখন স্যার আমাকে বলল যে তুই তো বেটা ঢাকা ভার্সিটির গেট পর্যন্ত পৌঁছাতে পারবি না। হ্যাঁ, তখন ওই দিন আমার খুব খারাপ লাগলো যে মানে ওই দিন আমার প্রথম রিয়েলাইজেশন হইল, মানে একজন মানুষের উইক পয়েন্ট যখন আরেকজন মানুষ জানে তখন কোনো না কোনো ওয়েতে কোনো না কোনো দিন ওই উইক পয়েন্টে ওই জানা মানুষটা আঘাত করবেই। এটা হচ্ছে 100% চিরন্তন একটা বাস্তবতা। মানে আমি আবার মানে আমার এই জীবনের উপর দিতে গিয়ে আমার দ্বিতীয় বইয়ের নাম ছিল জাপিত ব্যথা। ওই বইয়ে মানে একটা মানে ওইটা নিয়ে অনেকেই প্রশংসা করে, মানে একটা আইন দিয়েছিলাম এরকম যে মানুষের মর্যাদা মানুষ আর কতটুকু দিতে জানে, মানুষের মর্যাদা তো সৃষ্টিকর্তার হাতে, এরকম একটা আইন। হ্যাঁ, ওই স্যার আমাকে ওইভাবে অপমান করার পরে মানে আমি ইন্টার পরীক্ষা দিলাম। আচ্ছা। হ্যাঁ, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমার পয়েন্ট আসছিল 4.31। সবাই বাসাতে কোচিং করবে, আমিও করবো ভাবতেছি, কিন্তু মানে আমি যখন বলছি যে বাসাতে কোচিং করবো তখন সবাই না করে।
ভার্সিটি কোচিং করে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নাই। ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া সহজ কোনো ইস্যু না, হ্যাঁ অনেক কঠিন। তারপরেও মানে আমি তখন ওই আমাদের যে অ্যাকাউন্টিং স্যার ছিল খায়রুজ্জামান স্যার, ওনাকে আমি ফোন দিই। পরে উনি গাজীপুর সাইফুস, হ্যাঁ গাজীপুর সাইফুসের যে ম্যানেজার সাইফুস কোচিংয়ের, ওনাকে ফোন দিয়ে বলে দেয় যে আমার কাছ থেকে কম টাকা নেওয়ার জন্য। তখন আমি গাজীপুর সাইফুসে যাই, যাওয়ার পরে উনি বলে যে 5,000 টাকার কম পারবে না, এইভাবে ফি হচ্ছে 8,000 টাকা, উনি 3,000 টাকা আমার জন্য কম, এর কম পারবে না। মানে তখন আবার আমার আব্বু হচ্ছে ওই যে টিচার ছিল, প্রাইমারি স্কুলের টিচার, আমার আব্বুও টাকা দিত যখন ইন্টার পড়তাম। তখন ওই আব্বু আমাকে ওই 5,000 টাকা দেয় কোচিং করার জন্য। হ্যাঁ তখন আমি কোচিং ভর্তি হই। কোচিং ভর্তি হয়ে দেখি যে অন্যান্য স্টুডেন্টরা যা পারে মানে আমি তার কিছুই পারি না। তখন হচ্ছে মানে ভার্সিটি যে 3 মাস, এই 3 মাস আমি এত পড়াশোনা করি যে প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা পড়াশোনা করতাম, আরও বেশি। মানে 2 দিনে একবার ঘুমাইতাম, 2 দিনে একবার ঘুমাইতাম। কিন্তু আমার তখন টার্গেট ছিল যে আমার ওই স্যারকে দেখায় দিতে হবে। আচ্ছা, হ্যাঁ ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে ওই বছরই মানে বুক ফেয়ারের সময় কাপাসিয়া, মানে আমাদের কাপাসিয়া প্রথম বই মেলা অনুষ্ঠিত হয়, যেই বছর আমি দ্বিতীয় বইটা বের করি। তখন ওই বুক ফেয়ারটা হয় আমার নামে বুক ফেয়ারটা হয় এবং আমাকে প্রধান অতিথি করা হয় ওই বুক ফেয়ারে। ইভেন ওই বুক ফেয়ারে আমাকে ওই স্কুলে যে টিচার বসে তুই বেটা সাহিত্যের কি বুঝোস, ওই টিচার ওই বুক ফেয়ার থেকে আমার বই কিনে। তখন মনে হয়েছিল যে এইটা হচ্ছে আমার জীবনের একটা সেরা প্রাপ্তি। তখন আমি মানে উপলব্ধি করলাম যে কোনো মানুষ যদি আপনাকে কোনো কষ্ট দেয়, এর বিনিময়ে ওনাকে কষ্ট না দিয়ে আমার মতো ওনাকে দেখা দেওয়া উচিত। দ্যাট ইজ দ্য বেস্ট অ্যান্ড আলটিমেট কষ্ট, ওনাকে দেখা দেওয়া উচিত। এটা হচ্ছে প্রকৃত কষ্ট, মানে ফিডব্যাক দেওয়া। রাইট। ভার্সিটি কোচিংয়ে যে 3 মাস, ওই 3 মাস পড়াশোনা করতাম, অনেক পড়াশোনা করতাম। তো মানুষ বলতো, আমি তো বাসায় থাকতাম, খায়ারের বাসায়, মানে খাওয়াতে বলতো যে ঢাকা ভার্সিটিতে তোমার চান্স পাওয়ার দরকার নাই, এত পড়াশোনা করার দরকার নাই, কারণ তো মাথার ব্রেন আউট হয়ে যাবে। তখন আমি বললাম যে যদি আউট হয়ে যায় যাক, কিন্তু আমার চান্স পেতে হবে। আমি প্রথম ছিলাম 45, আমার ওয়েট থেকে 45 কেজি, মানে 55 কেজি। ওই 3 মাসে আমি কমে হয়েছি 47। তার মানে 3 মাসে আমি 8 কেজি কমে গেছি। এত স্টাডি করেছি এবং সাইফুসে সব বই পড়েছি, এবং এমন কোনো বই নাই যে আমি পড়ি নাই। তারপর ওই 3 মাস কোচিং করার পর যখন আমি ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেই, আমি টার্গেট নিয়ে আমরা ঢাকা ভার্সিটি ছাড়া আমি অন্য কোথাও পরীক্ষা দিব না। আমি অন্য কোথাও থেকে কোনো ফর্ম উঠাই নাই, শুধুমাত্র ঢাকা ভার্সিটির সি ইউনিট থেকে ফর্ম উঠাইছি। সি ইউনিট আর ডি ইউনিট, হ্যাঁ সবাই বলেছে যে এইটা মানে খুব খারাপ, যে তোমার সব জায়গায় পরীক্ষা দেওয়া উচিত, এক জায়গায় না এক জায়গায় হয়ে যাবে। কিন্তু আমি বলছি যে না, যদি ঢাকা না হয় তবে আমি পাবলিক ভার্সিটি পড়বো না। মানে এরকম একটা জিদ ছিল আমার। অবশ্যই এটা থাকা ঠিক না। পরীক্ষা দেওয়ার পরে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইলাম এবং ওই ইংরেজিতেই অনেক নাম্বার পাইলাম এবং আমি মার্কেটিং ডিপার্টমেন্টে চান্স পাইলাম, মার্কেটিং ডিপার্টমেন্ট। তারপর মানে ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে মানে ওই যে আমাকে এক টিচারে বলছিল যে তুই তো ঢাকা ভার্সিটিতে গেট পর্যন্ত যেতে পারবি না। ওই টিচারের সাথে দেখা করতে গেলাম। ওই দিন মানে টিচারের মুখটা, ওই স্যারের মুখটা এতটাই মানে খুব বিষণ্ণ দেখা গেছে। আমি যখন হাতে তাকাইছি, স্যার তো ঠিকই মনে আছে যে উনি আমাকে এই কথা বলছি, কিন্তু মানে ওই দিন আমার মনে হয়েছে যে এইটা ওনার জন্য শ্রেষ্ঠ প্রতিশোধ। আমি সব ক্ষেত্রে একটা জিনিস বিশ্বাস করি যে পুরা পৃথিবী, শুধু মানুষ না, পুরা পৃথিবীও যদি আমার বিপক্ষে যায়, আমি একটা জিনিস বিশ্বাস করি যে উপরে যিনি আসে উনি আমার পক্ষে, উপরে যিনি আসে উনি আমার পক্ষে আছে এবং উনি আমাকে সর্বদা গাইড করতেছে এবং যাই হচ্ছে
ওনার তরফ থেকেই হচ্ছে। ইয়া অ্যাবসলিউটলি। এখন মানে এখানে আমি আরেকটা জিনিস বিশেষ করি, ওইটা হচ্ছে আপনি দেখবেন যে কোনো পরীক্ষার কোশ্চেন যত কঠিন হয়, পরীক্ষার খাতাটা কিন্তু তত সহজভাবে দেখা হয়। আরেকটা হচ্ছে যখন মানে কোনো টিচার মানে একটা ক্লাস নেয়, ওই ক্লাসে কোন স্টুডেন্টকে সবচেয়ে বেশি পছন্দ করে, যেই স্টুডেন্টকে ওই টিচার মানে কোন স্টুডেন্টকে সবচেয়ে বেশি প্রশ্ন করে, যেই স্টুডেন্টকে ওই টিচার সবচেয়ে বেশি পছন্দ করে, ওই স্টুডেন্টকেই কিন্তু ওই টিচার সবচেয়ে বেশি কোশ্চেন করে। কেননা তাকে আটকানোর জন্য, কারণ সে তার বেস্ট স্টুডেন্ট। আমি মনে করি সৃষ্টিকর্তার হিসেবটা সেম এরকম, যে যাকে বেশি পছন্দ করে তাকে বেশি কষ্ট দেয়। কষ্ট কেন দেয়? পরীক্ষা করার জন্য, যে তার ধৈর্য কতটুকু। এবং রাইট, আমি এখানে একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে আপনি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন, হ্যাঁ, কোন সাবজেক্টে চান্স পেলেন? মার্কেটিং। ওয়াও, মার্কেটিং। তারপর হচ্ছে চান্স পাওয়ার পরে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে মানে সাইফুর সে তো শিক্ষক, সাইফুর হচ্ছে টিচার নিয়োগ হয়, তখন আমিও চাইলাম যে আমিও দেখি শিক্ষকতায় ঢুকবো, যে কোচিং সেন্টারে। তখন আমি গাইলাম, কিন্তু সবাই আমাকে ডিমোটিভেট করে, মানে অনেকেই, যে না তুই টিচার হতে পারবি না। কেননা কারণ তোর বয়স তো ততটা ভালো না, বা সম্পূর্ণ স্পষ্ট না, তোকে টিচার হিসেবে নিবে না। তখন মানে আমার খুব খারাপ হয়ে গেল, যে এত দূর আইসা এখন যদি কিছু করতে না পারি, তাই তো 1 বছর আগে, হ্যাঁ 1 বছর আগে, কিন্তু 1 বছর থাকবো কোথায়? ওই 1 বছরের মানে একদিন আমি মানে এমন অবস্থা হয়েছে যে আমি গাজীপুর চৌরাস্তা যে জাগ্রত সরঙ্গী, জাগ্রত বাসের থেকে ক্লাস করে গিয়ে জাগ্রত সরঙ্গী নিচে বসে আছি, যাওয়ার জায়গা নেই। আমি যদি বাড়িতে যাইতে পরের দিন আইসা ক্লাস করতে পারবো না। আবার এমনও তখন এমন এবিটিও মানে এবিটি ছিল ঠিক আছে, কিন্তু আমি কখনোই চাই নাই যে মানে আমি আমার পুরাটাই পরিবার থেকে আনি। হ্যাঁ, কখনোই চাই নাই যে তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে। হ্যাঁ, মানে আমি এতটুক বড় হয়েছি, ইভেন আমি আজকে পর্যন্ত আমার আব্বা আম্মার কাছে একটা জুতা পর্যন্ত চাই নাই যে আমার ওই জিনিসটা একবে কিনে দাও, ওরা দিত, কিন্তু আমি কখনোই চাই নাই। তো চৌরঙ্গিতে গিয়ে কি হলো? ওখানে বসেছিলাম সন্ধ্যার পর, যে কোথায় যাব। হ্যাঁ, মানে খায়ার বাসায় থাকলাম যে 2.5 বছর। এখন নিজের বিবেক বোধেই পারা দেয় যে একদম মাসে বাসায় কীভাবে থাকে। আমার আব্বা আম্মা জানে যে ওই বাসায় থাকবো। তখন রাতে 10টার সময় ঢাকা বাসাতেই পড়ে মানে সাইফুর সিরিজ টিচার, মানে সাজিদ নাম, হ্যাঁ সাজিদ ভাই, ওনার বাসায় যাই। হ্যাঁ, উনি ফোন করে হঠাৎ এরকম করে এইভাবে মানে ওনাকে কিছু বই না, ওনার বাসায় যাই। তখন ওনাকে সব বয়ার পরে উনি বলে যে তুমি আমার বাসায় থাকবা। হ্যাঁ, ওনার বাসায় থাকি আমি প্রায় 3 মাস। আমার আব্বুর এক ফ্রেন্ডের বাসা হচ্ছে ঢাকার মানে যাত্রাবাড়ির ওইদিকে, ওই বাসায় থাকি আমি 3 মাস। তারপর আমার আপুর বাসায় থাকি 3 মাস, ওইটা হচ্ছে ওই শ্রীপুর মানে গাজীপুর থেকে শ্রীপুর যেতে কিন্তু আরও 1-2 ঘন্টা আগে। আমি এত দূর থেকে প্রতিদিন ক্যাম্পাসে আসতাম ক্লাস করার জন্য, প্রায় 90-100 কিলোমিটার দূর। ওই 100 কিলোমিটার দূর থেকে প্রতিদিন সকালে আসতাম, ক্লাস করে আবার ওই শ্রীপুরে এলাম। ওই শ্রীপুরে আমি প্রায় 5-6 মাস থাকছি। এত দূর থেকে সবাই অবাক হইতো যে এত দূর থেকে কীভাবে সম্ভব। তখন মানে কীরকম যেন আমার অন্যরকম একটা এনার্জি মানে তৈরি হয়ে গেছিল। এখন যখন ভাবি তখন নিজেরই অবাকই আগে যে এটা কেমনে সম্ভব হচ্ছে। রাইট। তারপর ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমি সাইফুর রহমান খান স্যারের সাথে দেখা করি। দেখা করার পরে ওনাকে বলি যে স্যার আমি ক্লাস নিতে চাই, আমাকে একটা ডেমো ক্লাস দেওয়া হয়, ইংলিশের ডেমো ক্লাসটা নেই। ওই ক্লাসের ফিডব্যাক খুবই ভালো আসে। হ্যাঁ, এখন স্যার যখন আমার কথাবার্তা শুনলো তখন স্যার বলল যে তুমি এক কাজ করো, তুমি
যে কোনো একটা ব্রাঞ্চে ক্যাশ না নিয়ে তুমি সারা বাংলাদেশে সব ব্রাঞ্চে ক্যাশ নাও, তোমার একটাই ক্যাশ থাকবে, ওইটা হচ্ছে মানে মোটিভেশনের উপর, হ্যাঁ দিক নির্দেশনের উপর। মানে ওই ক্যাশটার নাম সাথে রেনেসা ক্যাশ, রেনেসা মানে পুনর্জাগরণ। হ্যাঁ, তখন থেকে আমি সেই বুঝে ক্যাশ নেওয়া শুরু করি। ঢাকার ভিতরেও নিতাম, ঢাকার ভিতরে সব ব্রাঞ্চে নিছি, তারপর আস্তে আস্তে ঢাকার বাইরেও নিতাম, বাসিতে ক্যাশ করতাম। আবার এদিকে আমার আব্বা অসুস্থ হয়ে যায়, আব্বা বাবা চেম্বার দেয়। হ্যাঁ, আব্বা বাবা চেম্বার দেয়। আমার পরিবারটা আস্তে আস্তে আবার যখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আবার ওই আগের অবস্থায় ফিরে যায়, মানে আগে যেমন ছিল। তখন এদিকে মানে আমিও বিভিন্ন জায়গায় ক্যাশ নেই, মানে সাইফুসের এমন কোনো ব্যাস নাই যে আমি ক্যাশ নিই না। প্রতি সপ্তাহেই আমার কমপক্ষে একটা বা দুইটা বা তিনটা ব্রাঞ্চে ক্যাশ থাকে। এবং মানে আজকে পর্যন্ত আমি এখন ফুটে পড়ি। আপনি হলে উঠেছেন? হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ারেই সূর্যসেন হয়ে উঠেছি। সূর্যসেন হলে? হ্যাঁ, আমি সূর্যসেন হয়ে 266 নাম্বার রুমে থাকি। 266 নাম্বার রুমে। আবার এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে আমাদের যখন প্রথম মানে যখন ভর্তি হই মার্কেটিংয়ে, আমাদের কিন্তু একটা সংবর্ধনা অনুষ্ঠান হয়। হ্যাঁ, প্রতিটা বেসে যে একটা সংবর্ধনা অনুষ্ঠান হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে আমি মার্কেটিংয়ে সব টিচারদের এবং সব স্টুডেন্টকে আমার দ্বিতীয় উপন্যাসের একটা করে কপি সবাইকে আমার পক্ষ থেকে গিফট দিই, প্রায় 200-250 কপি। কারণ ওইটা আমি বিক্রি সময় রেখে দিয়েছিলাম যে আমি যদি কখনো টাকাবাজিতে চান্স পাই তবে সবাইকে আমি এই বইটা গিফট দেব। তারপর এবার আমি ফোর্থ ইয়ারে পড়ি, সব জায়গায় ক্যাশ নেই। ক্যাশ নেওয়ার পরে আজকে পর্যন্ত আমি প্রায় 40-50 হাজার, মিনিমাম 40-50 হাজার স্টুডেন্টের ক্যাশ নিয়েছি আজকে পর্যন্ত। 40-50 হাজার? 50 হাজার। আজকে পর্যন্ত একজনও বলে নাই যে এই ক্যাশটি খারাপ বা ওই আগে নাই। 2-2.5 ঘন্টার একটা সেশন। হ্যাঁ, লাকি এনাফ। এবং ইভেন আমি আজকে কয়েকটা ফিডব্যাকও নিয়ে এসেছি। আমি আপনাকে অনুরোধ করবো যে এই প্রোগ্রামের শেষের দিকে আপনি আমার ক্যাশের কয়েকটা ফিডব্যাক পড়ে শ্রোতাদের শোনানোর জন্য। এবং তারপরে মানে এইখানেই মানে আমার জীবনের গল্প এইখানেই হয়তো দর্শকরা ভাবছে শেষ, কিন্তু এইখানেই শেষ না। এইখানে মানে আরেকটু স্টোরি আছে। ওইটা হচ্ছে মানে একটু ডিফারেন্ট হচ্ছে, আপনি দেখবেন প্রতিটা মানুষের জীবনেই কিন্তু মানে বিশেষ কিছু মুহূর্ত আছে যে কাউকে ভালো লাগা। এক্স্যাক্টলি, আমি এই প্রসঙ্গটাতে আসতে চাচ্ছিলাম যে এত বয়স হলো, এই পুরো গল্পের মধ্যে এই পার্টটা তো মিসিং। মানে মায়া বা ভালোবাসা কাজ করে। মানে আমি এত তো বড় হয়েছি কিন্তু আমি ওই দিকে আমার অ্যাটেনশনটা ছিল না। কিন্তু যখন আমি ঢাকা ভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি তখনই আমার এক ফ্রেন্ড, সেও একটা পাবলিক ভার্সিটি পড়ে, আমি এখানে নামটা বলবো না এবং ওর নামটা বলবো না, তো ওর সাথে আমার আস্তে আস্তে তো ভালো লাগা কাজ করে। ওই ভালো লাগা থেকেই মানে ভালোবাসার সূচনা হয়। হ্যাঁ, মানে সেও আমাকে মানে প্রকাশ করতো যে সে আমাকে খুব ইয়াপ করে বা খুব মিস করে, বা আমারও তাকে ভালো লাগতো। কারণ মানে এমনিতে মানে অন্যান্য মেয়েদের থেকে ও একটু ডিফারেন্স ছিল। মানে যেরকম মানে পর্দা সেই নিজেকে হয়, বুরকা পরে আবার হিজাব পরে এরকম। মানে আমার মানে একই ক্লাসে পড়তাম, মানে আমিও যেই ইয়ারে সেও সেই ইয়ারে, একটা পাবলিক ভার্সিটি। তখন মানে আমি তাকে সবাই তো মানে আমি যখন ভার্সিটি কোচিং করি তখনই একজন, হ্যাঁ উনাকে আমি খুব সম্মান করি, উনি আমাকে বলছিল যে মাহমুদ দেখো, মানে এই বয়সে কিন্তু তোমার জীবনে অনেকেই আসবে, অনেক মেয়েরাও আসতে পারে, কিন্তু তোমার বুঝতে হবে যারা তোমার জীবনে আসবে সবাই কিন্তু তাদের স্বার্থের জন্য আসবে। স্বার্থটা পূরণ হয়ে যাবে তখন দেখবে যে তাকে আর পাবা না। এজন্য তোমাকে যে মন থেকে তোমাকে ইয়া করবে, গ্রহণ করবে, এরকম মানুষ তুমি একজনই পাবা।
হ্যাঁ, এবং ওইটা মানে তোমার খুব চিন্তা শক্তি দিয়ে তোমাকে বের করতে হবে। কিন্তু মানে এমনিতেও মানে আমি এতটুকু আসি, আমাকে অনেক সময় অনেক মেয়ে নখ দিত বা পছন্দ করতো, ইভেন প্রপোজও করতো, কিন্তু আমি মানে ওই দিকে কোনো নজর দিই নেই। হ্যাঁ, বা ওদেরকে জাস্ট অ্যাভয়েড করতাম। তখন মানে কিন্তু আমার ওই ফ্রেন্ডকে আমার মানে একটু অন্যরকম মনে হইতো যে না, সে আমাকে বুঝবে বা মানে সে আমাকে মন থেকে চায়। তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন প্রায়ই দেখা হইতো। তো মানে একদিন আমি ওকে জিজ্ঞেস করি যে আচ্ছা মানে তুমি যে আমাকে অ্যাপ করো, মানে আমি তো সবার মতো না, আমি তো হচ্ছে তো ডিফারেন্ট। তো ওই জায়গা থেকে মানে হয়তো এটা তোমার আবেগ, কয়েকদিন পরে এই আবেগটা থাকবে না, তখন মনে হবে যে হায় হায় কাকে এটাই অ্যাপ করলাম। হ্যাঁ, কিন্তু এই জন্যই মানে আমি চাচ্ছি তুমি যা করো মন থেকেই করো। আচ্ছা, তখন সে বলল যে দেখো মানে আমি যা, তার মানে হচ্ছে আপনি কিন্তু আলটিমেটলি আমাকে ঘৃণা করতেছেন না, আপনি ঘৃণা করতেছেন সৃষ্টিকর্তাকে, কেননা উনিই তো আমাকে বানিয়েছে। উনার সৃষ্টিকে আপনি ঘৃণা করতেছেন। কিন্তু এই মনটা কিন্তু আমরা আমাদের মতো করি, এই মানসিকতা কিন্তু আমরা আমাদের মতো করি, আমাদের বিবেকটা আমাদের মতো করি। এটাতে কিন্তু সৃষ্টিকতার হাত নেই। সৃষ্টিকর্তায় কিন্তু বলে নেই যে তুমি গিয়ে চুরি করো, কিন্তু আমরা করি। কেন করি? এই মনটা, এই আত্মার যে বিশুদ্ধতা, আত্মার যে পবিত্রতা, এটা কিন্তু আমাদের মধ্যে। তখন ওকে আমি এটা বললাম, পরে ও একটু কনফিউশনে পড়ল যে হ্যাঁ, তখন যদি না মানে তখন কি হবে। তখন আমি বললাম যে দেখো, যদি তোমার ফ্যামিলি না মানে তবে হয়তো আমাদের এই সম্পর্কটা আগানো নেওয়া ঠিক হবে না। কারণ হচ্ছে মানে আমি জীবনে মানে আমার জীবনে তুমি ফার্স্ট। এখন তুমি যদি কখনো মানে আমার থেকে দূরে সরে যাও, যদি এটা ডিপ হয়, তখন কিন্তু আমি একদম একা হয়ে যাব। হ্যাঁ, তখন হয়তো মানে আমার ভিতরে যে স্পিরিটটা আছে, আমার ভিতরে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা হয়তো আর থাকবে না। কারণ হচ্ছে মানে এইসব ক্ষেত্রে মানে আমি গুরুজনের কাছ থেকে শুনছি যে এইসব ক্ষেত্রটা খুব ভয়ঙ্কর হয় এবং ভয়ঙ্কর রূপ লাভ করে। তখন সে আমার কাছ থেকে 7 দিন টাইম নিও। 7 দিন টাইম নেওয়ার পরে সে জানাইও যে 7 দিন পরে যে সে যে করেই হোক পরিবারকে রাজি করাবেই। ভেরি গুড। আজও যে রাজি করাতে না পারো, আমি ওইটা কোয়েশন করাম। তখন সে বলবে যে দেখো আমি রাজি করানোর চেষ্টা করবো, তাও যদি রাজি না হয় তাই আমি আইসা পড়বো। কোথায় আসবা? তোমার কাছে। তখন আমি বললাম যে দেখো এমন হতে পারে যে আইসাও পড়ে রাখতে পারে যদি রাজি না হয়, কারণ সবার মানে আর একরকম না। তখন আমি বললাম যে 2 নৌকায় পায়া দিয়ে কখনো ধরা যায় না, হয়তো বা যদি না মানে তবে হয়তো আইসা পড়তে হবে, না হয় ব্রেকআপ করতে হবে। কিন্তু তুমি যদি আসতে না পারো বা রাজি করতে না পারো, তবে আমাকে এখানেই স্টপ থাক আমাদের ইয়েটা। কিন্তু সে বলছে যে না, যদি রাজি না হয় সে আইসা। এটা ছিল আমাদের সম্পর্ক শুরু হওয়ার 1 মাস পরের কথা। 2 মাস পরে সে আমাকে বলল আচ্ছা আমার পরিবার যদি রাজি না হয়, তোমার পরিবার যদি রাজি না হয়, তবে কি হবে? তবে আমি কোথায় যাব? তখন তো আর সম্ভব না। তখন আমি বললাম যে তাই এক কাজ করি, মানে আমি আমার পরিবারকে জানাই তোমার কথা, দেখি যে জানে ওরা কি বলে। হ্যাঁ, পরে সেও বলছে যে আচ্ছা তাই ঠিক আছে জানাও। আমাদের প্ল্যানটা ছিল যে আমরা মানে লেখাপড়া শেষ করার পরে পারিবারিকভাবে কিছু একটা করব। তখন মানে যদি বাইচান্স ওর পরিবার আগে জেনে যায়, ওই ভয়ে সে আমাকে বলছে আমার পরিবারকে কমপ্লেন করার জন্য। তখন আমি আমার পরিবারকে জানাইলাম, কিন্তু ওরা কেউই রাগ করে নাই, কেউই নেগেটিভলি নেয় নাই। কেননা কারণ ওরা আমাকে চিনে। হ্যাঁ, যে আমি এতটুক বয়স পর্যন্ত আজকে পর্যন্ত
এই বাংলাদেশের কেউ বলতে পারবে না ওই জিনিসটা খারাপ, ওকে এই খারাপ কাজটা করতে দেখেছি বা ও এই দোষটা বা এই খারাপ কাজটা করেছে, আজকে পর্যন্ত কেউ বলতে পারবে না। আমার পরিবার আসো মানে ওর পরিবার সহ ঢাকায় থাকে এবং ওর আব্বু বিদেশ। আমার পরিবার সহ মানে আমার পরিবার, আমার আব্বু আম্মু ওকে ক্যাম্পাসে দেখতে আসো। দেখে যাওয়ার পরে আমি আমার পরিবারকে বলছি, পরে আমার পরিবার বলছে যে না, তুই যদি পছন্দ করস, তোকেও যদি পছন্দ করে তবে আমাদের কোনো আপত্তি নাই, তবে ওর ফ্যামিলিকে যেভাবেই হোক ম্যানেজ করতে পারে। হ্যাঁ, যখন জানবে বা জানাবি ওর ফ্যামিলিকে ম্যানেজ করতে বলেছে। হ্যাঁ, তখন ওকে বলি আমরা আমার পরিবার ম্যানেজড। তখন আফটার 6 months 6 মাস পর হঠাৎ একদিন তার পরিবার ব্যাপারটা জেনে যায়। ওর পরিবার জেনে ওর যাবে। পরিবার জেনে যায় কারণ হচ্ছে ও যে মোবাইল ইউজ করতো, ওই মোবাইলের ব্যাকআপ, ওর মোবাইলের ব্যাকআপে একটু তার ভাই ব্যাকআপে একটু, তারপর একদিন মেসেজ দেখে পেয়ে মেসেজ দেখে পেয়ে পর ওকে পরিবার থেকে অনেক বকা দেয়। বকা দেওয়ার পর মানে বকা দেওয়ার পরও হ্যাঁ, ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে নাই। পরে ও বলছে যে আমি আমার পরিবারকে, ওর আব্বু জানে না, ওর আব্বু বিদেশ, ওর আব্বু এখনো জানে না, আমি আমার পরিবারকে চেষ্টা করতেছি আর করানোর জন্য। হ্যাঁ, চেষ্টা করব। তখন ওর মা কেউ বয়স সব। হ্যাঁ, তখন ওর মা প্রথমে না করে নাই। হ্যাঁ, কিন্তু আমি ওকে বলছি যে তুমি তো যখনই আমার কথা বলবা তুমি কিন্তু আমার এই সমস্যাটার কথাও কিন্তু বলবা। হ্যাঁ, কারণ হচ্ছে কোনো কিছু গোপন রেখে কাম নেই, এবং আমি চাই মানে আমার সব দিক দেখাই ওরা হয় আমাকে পছন্দ করুক বা অপছন্দ করুক, কিন্তু কোনো কিছু গোপন করে না। তখন ও ওর মাকে বলার পর ওর মা ওকে উত্তরটা দেয় যে তোর মানে আর কোনো সেই পাস নাই, তুই এমন একটা সেইকে কেমনে পছন্দ করছ। তখন সে আইসে আমাকে এই কথাটা বলার পর আমি তাকে খুঁজে, দেখো ফার্স্টে এই কথাটা বলা স্বাভাবিক। হ্যাঁ, সব মা বাবার ক্ষেত্রে এটা বলা স্বাভাবিক, কিন্তু তুমি বুঝাও তুমি আমার গুণগুলো তুমি আমার সামনে উপস্থাপন করে, অবশ্যই উনি বুঝবে, তুমি বুঝাও। তখন সে গিয়া ওর আম্মাকে হয়তো আবার বলে, কিন্তু ওর আম্মা ডাইরেক্ট বলে যে রাজি হবে না। তখন এর কিছুদিন পর ওর ভাই যখন আমার কথা জানলো যে আমি এরকম তখন ওর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেয়, যাতে যোগাযোগ করতে না পারে। প্রায় 2 মাসের মতো আমাদের মধ্যে যোগাযোগ বন্ধ থাকে। 2 মাস পরে ওর ভাইয়া ওকে মোবাইল ফোন দিয়ে দেয়, মানে ও আবার নিয়ে নেয় মোবাইল ফোন, নিয়ে নেওয়ার পরে মানে ওর সাথে কথা বলা বন্ধ করে দেয়। মানে মোবাইল ফোন নেওয়ার আগে 3 মাসও ওর সাথে কেউ কথা বলে নাই, ওর মাও কথা বলে নাই, ওর ভাইও কথা বলে নাই। তো মোবাইল ফোন নিয়ে নেয় গত রোজারিদের পরে মোবাইল ফোন আমি বলি যে তোমার ফোন তুমি নিয়ে নাও। পরে নেওয়ার পরে আমার সাথে আবার যোগাযোগ করে মেসেজ দেয়। পরে সে প্রতিদিনই কান্নার পিক পাঠায় যে আমার খুব কষ্ট হচ্ছে, মানে আমার সাথে কেউ কথা বলে না, আমার আম্মাও কথা বলে না, আমার ভাইও কথা বলে না। তখন আমি চিন্তা করলাম যে আমি ওই মেয়েটাকে কেন আপ করি। এর মেন কারণ হচ্ছে ওকে সুখে রাখার জন্য, ওর মুখে তো হাসি থাকার জন্য। কিন্তু এখন দেখি যে মানে আমাদের এই সম্পর্ক হওয়ার পরে ওর কষ্টটা শুরু হলো। তখন আমি বুঝতেছিলাম না যে আসলে আমার কী করা উচিত। যে হচ্ছে তাই তো আমি শুধু নিজে জিজ্ঞেস করতাম, ও কান্না করতো, আমিও কান্না করতাম, কিন্তু আমার কান্নাটা ওকে বুঝতে দিই। ওকে সবসময় বলতাম যে তুমি স্ট্রং হও, তুমি শক্ত থাকো। তখন আমি বললাম যে তুমি ওদেরকে বুঝাও, তোমার আম্মাকে বুঝাও, কিন্তু মানে ও ভয়ে আর কাউকে কিছু বলে না, বা এমনি ও মানে বাসায় বেশি কথা বলে না। তখন মানে একদিন
তাকে অনেক বকা দেয়, আবার তার আম্মা তার ভাইয়া যখন দেখে যে ফেসবুকে আমাদের একটা স্ট্যাটাসে ও কমেন্ট করছে, এইটা দেখে ওকে অনেক বকা দেয়। তখন ওর ভাইও মানে একটা মানে ইয়াতে জব করে, ওর ভাইও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টই ছিল, হ্যাঁ আমাদের 3-4 বেশ সিনিয়র হয়তো। তখন ও আমাকে একদিন বলে যে তুমি আমার আম্মাকে ফোন দাও, তুমি আমার আম্মাকে একটু ফোন দাও, ফোন দিয়া তুমি বলো মানে একটু দেখা করো না। আমি তাকে বলছিলাম যে তোমার আম্মাকে বলো আমার সাথে একদিন দেখা করতে, সামনাসামনি কথা বলি, আমিও ওনাকে একটু বুঝাই। তারপর দেখি উনি কি বলে, যে উনিও তো একজন মানুষ, আর যেহেতু আমরা দুজনই মেচিউর, এবং আমার তো এখন মানে ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক ভালো, মানে আমার কাছ থেকে আমার যে ফুটতে আমার কাছ থেকে আমারই এখন মাসিক ইনকাম সবার থেকে বেশি। ইভেন মানে আমার মতো অন্য কেউ আছে কিনা জানি না, আমি বাসিতে চান্স পাওয়ার পর থেকে আমি বাড়ি থেকে 1 টাকা আনি না। ইভেন আমার মাস শেষে অনেক টাকা আমার আরও সেভ হয় যা ইনকাম। কত টাকা ইনকাম করেন প্রতি মাসে আপনি? প্রতি মাসে ইনকাম করি 10 থেকে 15,000 টাকা। ইউনিভার্সিটি পড়া অবস্থায় 10 থেকে 15,000 টাকা ইনকাম করা রিয়েলি চ্যালেঞ্জিং। ওকে, ওর আম্মাকে আমি ফোন দিই, আমাকে ফোন দেওয়ার পরে আমি ওনাকে প্রথমে বলি আমার নাম বলার পরে মানে ওনাদের সব ঠিক, ওনাদের কোনো যোগ না করি। আমি বলছি যে দেখেন 1 হাত দিয়ে তো আর কিছু হয় না, 1 হাত দিয়ে তো তাই না, যেহেতু 2 পক্ষ থেকে হয়েছে, এখন আপনার বইও তো এটা সম্ভব না। তখন আমাকে অনেক অপমান করে ওইটা বলে যে তোমার শারীরিক সমস্যা, এই জন্য আমরা মানবো না, এই সেই মানে এত অপমান আমাকে আমার জীবনে কেউ করে নাই। কিন্তু আমি ভাবলাম যে আসলে আমার তো কোনো দোষ নাই, কারণ মানে উনি আমাকে এমনভাবে অপমান করে জন্য আমি ইফটিজিং করতেছি এরকম। এবং উনি এটা বলে যে তার সব ব্যাকআপ আমি রাখি, তাই সে ইউটিউবে কি দেখে, তারপর ফেসবুকে কি দেখে, সব ব্যাকআপ আমার কাছে থাকে। তোমরা মানে পাইয়ে বিয়ে করার নিয়ম কানুন এগুলো সেই ইউটিউবে দেখে। তখন আমি চিন্তা করলাম যে আসলে মানে উনি একজন ভার্সিটি থেকে পড়ুয়া, পাবলিক ভার্সিটি পড়ুয়া একজন মানে মানুষ হয়ে কীভাবে একজন মেচিউর বোনের এইসব শিক্ষিত জিনিসও উনি ওনার তত্ত্বাবধানে রাখে, মানে এইটা ভাই মানে আমি পুরা তাসকি খাই। এটা কেমন সম্ভব? সে তো মেচিউর একটা মেয়ে। পরে কিছুতেই মানে নাই, অপমান করছে মানে নাই। তারপর পরিণতির দিকে যাওয়া হয়েছে যে কোনোভাবেই তারা মানবে না। তারপর মানে সেও আমাকে ছাড়বে না। তো সে শেষমেশ আইসা পড়ার ডিসিশন নেয় যে সে চলে আসবে, হ্যাঁ সে আর থাকবে না, সে আমার কাছে চলে আসবে। তো আমি আমার বাড়িতে জানাই, যেহেতু আমার পরিবারও মানে যেহেতু তার পরিবার রাজি না, আমার ফ্যামিলিকে কনভিন্সও করতে পারি নাই, তবে করছি, খুব কষ্ট হয়েছে। সেও আমার আব্বা আম্মার সাথে কথা বলেছে যে আমি আইসা পড়বো, নিজে ইচ্ছাই আইসা পড়বো। তারপর আমার মানে আমি ঢাকা বাসাও নেই, ওই জন্য ও আইসা পড়বে, পড়াশোনা করতে হবে ঢাকা, ওই যে যাতে পারি ওই জন্য একটা রুম নেই, বাসা নেই। এখন মানে ওকে আমি ভাইভাবে বুঝাই যে দেখো তোমার আব্বা আম্মাকে ছেড়ে আসবা, তোমার তো থাকতে খুব কষ্ট হবে। কিন্তু সে আমাকে উত্তরে বলে যে আমি যদি না আসি তবে আমার কষ্টটা আরো বেশি হবে, এখন তুমি আমাকে কোন কষ্টটা দিতে চাও? আমি বলছি যে তাই তুমি যদি আসো, যেহেতু মানবেই না, আর কি করা। তারপর বিয়ের দিনও ঠিক হয়, সে কবে চলে আসবে ওই ডেটও ঠিক হয়। আচ্ছা, ওই চলে আসার ডেট ঠিক হওয়ার পরে ওই ডেটের 1 দিন আগে ওর পরিবার নাকি আবার কীভাবে জানে ভাই বুঝে চলে আসবে। ওকে, জেনে ভাইয়ার পরে ওকে মানে অনেক বকা দেয়, একদিন রাতে মানসিক প্রেশার দেয়, তারপর নাকি অনেক বকা করে। তখন সে আমাকে জানায়, পরে আমি বলছি যে তুমি যদি চলে আসো তবেই তো সব শেষ। হ্যাঁ, তোমার মানবে না দেখে তো চলে আসবা, তাহলে মানসিক প্রেশার তো দেবেই, কিন্তু তুমি চলে আসো। হ্যাঁ, চলে আসার পরে তোমার আব্বা আম্মার কাছে গিয়ে যদি আমার হাতে পায়ে ধরতে হয়, আমি হাতে পায়ে ধরে হয়েও তাদেরকে রাজি করানোর চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব। তারপরেও সে মানে ওই 1 দিন আগে ব্রেকআপ
মানে পালিয়ে আসার একদিন আগে সে ব্রেকআপ করে। Breakup। কয় বছর আগের ঘটনা এটা? সম্ভব না। এটা হচ্ছে মানে এই ব্রেকআপের ঘটনাটা হচ্ছে এই জানুয়ারি মাসের 28 তারিখ। মানে এই জানুয়ারি মানে গত মাসের? গত মাসের 28 তারিখ। ও মাই গড। সো এরপরে কি হয়েছে? এরপরে ওকে জিজ্ঞেস করছি মানে তুমি কেন এমন করছো দেখা হওয়ার পরে। ওকে জিজ্ঞেস করার পরে মানে ও বলছে যে পরিবার ছাড়তে পারবে না। আমি বলছি যে তাই এত দূর আগানোর কি দরকার ছিল, কিন্তু সে কোনো উত্তর দিতে পারে নাই। তবে মানে আমি তো সবসময় চাইতাম যে ও সুখে থাক, ও শান্তিতে থাক। এখন ও ব্রেকআপ করার পরে এখন বেশ ভালোই আছে এবং সুখেই আছে। তবে ওই ক্ষেত্রে আমার তো আর কিছু করার নাই। তবে কি ওই যে একদিন একজন বলছিল যে তোমার জীবনে আসবে ম্যাক্সিমামই আর থাকবে না বা স্বার্থের জন্য আসবে। হয়তো বা সেও ওই রকম, বা হয়তো বা সে আবেগের বসে তো আসছে, কিন্তু এখন মনে হয়েছে যে না এগুলো সব আমার আবেগ। ফাইন, আমি একটা কথা বলি, তোমাকে আমি তুমি করেই বলি কারণ তুমি আমার ইউনিভার্সিটির ছোটো ভাই, মানে অনেক আপন জায়গা থেকে এবার তোমাকে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের উত্তর দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। সেটা হলো, তুমি মানুষ, প্রথম কথা তোমার ইমোশন আছে, আঘাত আছে, কষ্ট আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে। তোমার ঘাটা খুবই দগদগে ঘা, কারণ এটা এখনও শুকোয়নি। আমি যত জানি জানুয়ারি মাস মানে এই তো কয়েকদিন আগের ঘটনা। তো তুমি মানুষকে মোটিভেট করেছো, 40-50 হাজার স্টুডেন্টকে তুমি মোটিভেট করেছো। এই ঘটনার পর তুমি নিজেকে কি বলো, নিজেকে কীভাবে মোটিভেট করো? কারণ এই কষ্টটা জীবনের প্রথম লাভ, এবং তোমার অপরিচিত কোনো কষ্ট না, এরকম হতেই পারতো, জেনে শুনেই তোমার লাইফে এরকম একটা ঘটনা ঘটেছে। এতক্ষণ তুমি ঘামো নেই, এখন তুমি ঘামছো ওর কথা বলতে এসে। হাউ ডু ইউ মোটিভেট ইউর সেলফ এই ঘটনার পরে? সে যে ডিসিশন নিয়েছে আমি ওই ডিসিশনকে 100% সবসময় রেসপেক্ট করতাম, ইভেন এখনও করি। তোমার যখন কষ্ট লাগে তখন তুমি কি করো? আমি এই বয়স পর্যন্ত মানে আজকের এই জীবনে গল্প যে বই আমি কখনো কোনো ব্যাপারে হতাশ হই নাই, কখনো আটকে যাই নাই। ইভেন আমি কখনো আমার চোখ দিয়ে পানিও বের হয় নাই এত কষ্টের পরেও, কারণ ভিতরে একটা স্টেমিনা কাজ করত। কিন্তু এই ঘটনার পরে কেন জানি আমার মনে হচ্ছে হয়তো সত্যিই মানে আমি অন্যরকম, হয়তো সত্যিই আমি তার যোগ্য না বা ওর মানে কারোর যোগ্য না, এরকম মনে হতো। ইভেন সে যেদিন আইসা পড়ার কথা, যেদিন ধরা খাইছে, শেষ কথাটা আমার সাথে ওর হয়েছিল যে ওর আম্মু নাকি ওকে একদিন বলছে যে তার রুচি খারাপ, রুচি খারাপ, আমাকে পছন্দ করছে দেখে তার রুচি খারাপ। কিন্তু আমি কখনোই ওর পরিবারকেও দোষ দেই না, ওকেও দোষ দেই না, কারণ থাকতেই পারে যে একজনে মন দেখবে, একজন টাকা পয়সা দেখবে, একজন চেহারা দেখবে, এটাই হচ্ছে জগতের নিয়ম। আরেকটা কথা হচ্ছে, আমার জায়গায় যদি এখন অন্য কেউ থাকতো, আমি শিওর এই পরিস্থিতিতে হয় সে সুসাইড করতো বা সে খারাপ পথে যেত। কারণ আমার লাইফের এই কষ্টগুলা আমার এই লাইফের কষ্টগুলা আমি আমার পরিবারের কাউকেও শেয়ার করি নাই এতদিন। সবাই তো সব জানতো না, কিন্তু আমি একমাত্র ওকে আমি আমার সব শেয়ার করছিলাম। এবং আমি ওকে এইটা প্রমিস করছিলাম যে আমার শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে হয়েও আমি তোমাকে হ্যাপি রাখবো। সে সব কিছু বুঝে, সব কিছু করে আমাকে মোটিভেট করে। ইভেন আজকে 10 থেকে 15,000 টাকা মাসে ইনকাম করার পিছনেও তার অবদান। সে আমাকে মোটিভেট করার জন্যই আমি এত আগাইতে পারছি। কিন্তু এখন যা হয়েছে তো হয়েছে, আমি চাই যে সে সুখে থাক। মানে হয়তো আমার থেকে ভালো কেউ তার জীবনে অপেক্ষা করতেছে, আমি সেই দোয়াই করি। আর মানে আমি তো আগে থেকেই চাইতাম যে সে যেন সুখে থাকে, এখনও চাই যে সে যদি মানে আমাকে ছেড়ে এখন সুখে আসে, অবশ্যই সুখে আসে, না হয়তো এটা করতো না। যদি সুখে থাকে তবে এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি, যে আমি
সবসময় শুকতেই যাই। তবে সে কিন্তু এটা জানে, আমি জানি সে এখন এটা জানে যে জীবনে যে কোনো মুহূর্তে সে যদি কোনো সমস্যায় পড়ে বা কোনো বিপদে পড়ে, তখন তুমি তো তাকে এখনো ভালোবাসো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেও তোমাকে ভালোবাসে, শুধু সিদ্ধান্ত নেবার জায়গাটা একটা চরমতম আঘাত, এবং এই চরমতম আঘাতটা তোমার সারা জীবনের যেই সৃষ্টিকর্তা বা নিয়তি প্রদত্ত যেই সংকীর্ণতা, সেই সংকীর্ণতাতে আমি তোমাকে মোটিভেট করার মতো কেউ না। বাট এটা ঠিক যে তুমি নিজেকেই নিজের বোঝানোর জন্য এনাফ, ইউ আর এনাফ। এবং টু বি অনেস্ট, ইউ আর এ গুড মোটিভেটর। তোমার পুরো লাইফটাই একটা একটা অসাধারণ মোটিভেশনের মধ্য দিয়ে গেছে, মানুষকে বলার মতো। সো তোমার আসলে, আমরা যখন দেখি মোটিভেশনাল স্পিকাররা যখন কথা বলেন তখন বিভিন্ন রকমের রেফারেন্স টানেন, এখানে তুমি নিজেকেই রেফারেন্স টানতে পারো, অন্য কাউকে রেফারেন্স টানার দরকার নাই। ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ইন ইউর লাইফ। আমি ডেফিনেটলি জানি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমি এটা বিশ্বাস করি। আমি খুবই ধর্মভীরু একজন মানুষ। আমি আপাদমস্তক বিশ্বাস করি, এবং আনটিল মাই ব্রেথ আমি এটা বিশ্বাস করব যে তোমার লাইফে যে আসবে সে তোমাকে জেনে শুনেই আসবে, এবং তোমার লাইফে খুব ভালো কিছু অপেক্ষা করছে, এটা আমি বিশ্বাস করি। আমি আল্লাহর নাম নিয়ে এরা বলছি। আমি ডেফিনেটলি এরা বলবো না যে তোমার সাথে তার সংসার হওয়ার কথা ছিল, সে করেনি, আসতে পারেনি শেষ পর্যন্ত, সেজন্য তার দোষ আছে বা তার ফ্যামিলির দোষ আছে। আমি শুধু এটুকু বলতে চাই, সমাজে অনেক মানুষের সৎ সাহস হয় না বিপরীতমুখী চিন্তা করার। সমাজের আমি যদি আমার কন্যার জায়গায় এরকম যদি চিন্তা করি, আমি নিজেও একটা কন্যা সন্তানের জনক, বা তুমি যখন হবা বা অন্য কেউ যখন হবে, এই যে স্রোতের বিপরীতে গিয়ে চিন্তা করা, এই সৎ সাহস অনেকের হয় না, এবং এই করাটা ভয়ঙ্কর রকমের সাহসের ব্যাপার। এই সাহসটা সমাজের অসংখ্য মানুষেরই নাই বললেই চলে। তো সেই জায়গাটা থেকে এটা তোমার জীবনের একটা